10,000 টাকা না দিলে গেট দিয়ে ঢুকতে পারবেন না বলে দিলাম। মামাবাড়ির আবদার নাকি? কি এমন গেট সাজিয়েছেন যে এত টাকা চাচ্ছেন? চোখ থাকলে দেখেন বেআই সাহেব, আপনি তো চোখ থাকতেও দেখি অন্ধ। অনেক রাগী চোখে তাকালো সাইমার দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। অনেক রাগী কণ্ঠে বলল, এমন জিনিস দেখারও দরকার নাই যে জিনিস সবার জন্য উন্মুক্ত। তাহলে দেখতে কেন পাচ্ছেন না বেআই? নট ইন্টারেস্ট, দেখার ইচ্ছে নাই তাই দেখছি না। আরে তোরা কি ঝগড়া শুরু করলি? এমনভাবে ঝগড়া শুরু করছিস মনে হচ্ছে দুজন দুজনের শত্রু। আরে ভাই, তেমন কিছু না। টাকাটা দিয়ে ঝামেলা মিটা। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর? আচ্ছা দিচ্ছি, এই নিন। টাকার জন্য তো সবই পারেন আপনি, তাই না? মুখ সামলে কথা বলবেন, যা না তা বলে দিলেই হবে। আরে অনিক, আবার শুরু করলি তোরা? টাকা দে শালা। অনেক টাকাটা দিয়ে দিল। এরপর সাইমারা গেট থেকে সরে দাঁড়ালো। অনিকের ভাইরা গিয়ে বসলো বরের আসনে। আজ অনিকের ভাইয়ের সাথে সাইমার বোনের বিয়ে, আর এতক্ষণ ঝামেলা হচ্ছিল গেটের টাকা নিয়ে। এবার তারা বিয়ের আসনে বসলে সবাই বর দেখতে আসলো। গেটের ঝামেলা কাটিয়ে ভেতরে ঢুকতেই বিয়েবাড়ির কোলাহল যেন দ্বিগুণ হয়ে উঠল। মাইক থেকে গান ভেসে আসছে, চারপাশে ফুলের গন্ধ আর আলোর ঝলকানি। অনেক দূরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে এখনো বিরক্তির ছায়া। আর সাইমা, সে ঠিক উল্টো, সবাইকে নির্দেশ দিচ্ছে কে কোথায় বসবে, কিভাবে বসবে। ওই খালামুনি, আপু শাড়ির আঁচলটা ঠিক করে দিন। আর আপনি ওই দিকে দাঁড়াবেন না, ক্যামেরা ব্লক হচ্ছে। কি আজব মেয়ে, বিয়ে বাড়ি না মিলিটারি ক্যাম্প? কিছুক্ষণ পর কাজী সাহেব আসলেন। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। অনিকের ভাই আর সাইমার বোন পাশাপাশি বসে, বইয়ের চোখে লজ্জা, বর একটু নার্ভাস। সাইমা সামনে দাঁড়িয়ে সব নজর রাখছে, যেন একটা ভুলও সহ্য করবে না। কবুল বলছেন? কবুল। আবার বলছি বলুন। কবুল কবুল। চারিদিক থেকে তাকবীর ধ্বনি উঠল। সাইমার মুখে তখন কঠিন ভাব, কিন্তু চোখের কোণে হালকা স্বস্তি লুকানো। ঠিক আছে, এবার মিষ্টি দেন, দেরি করবেন না। বিয়ে না যুদ্ধ জিতে আসলেন। আপনার সাথে কথা বলছি না। আমি তো এমনিতেই নট ইন্টারেস্ট। সাইমা তীক্ষ্ণ চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগলো না বেশি। সন্ধ্যা নামতেই বিদায় পর্ব শুরু হলো। সাইমার বোনের চোখ ভিজে উঠল, মায়ের গলা ধরে কান্না। সাইমা, দেখিস মাকে। কান্না করিস না, শ্বশুরবাড়ি গিয়ে মাথা উঁচু করে থাকবি। কেউ কিছু বললে আমাকে ফোন দিবি। কতগুলো করা হলো, ভেতরে ভেতরে সাইমার বুকটা হালকা কেঁপে উঠল, কিন্তু সে সেটা দেখাতে নারাজ। কিছুক্ষণ পর নতুন বউকে নিয়ে অনিকদের গাড়ি রওনা দিল। গাড়ির পেছনের সিটে বউ, বোন, পাশে সাইমা, সামনে অনিক আর তার ভাই। গাড়ির ভেতরে অদ্ভুত এক নীরবতা। ঠিক আছিস তো? হ্যাঁ রে, আজ থেকে দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব নিতে জানলে কোনো বোঝা লাগে না। সবাই তো দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় না। আবার শুরু করলেন? আপনি চুপ থাকলে আমিও থাকবো। গাড়ির জানালা দিয়ে শহরের আলো ছুটে যাচ্ছে। অনেক চুপ করে রাস্তায় তাকিয়ে আছে, কিন্তু মাথার ভেতর বারবার সাইমার কথাগুলো ঘুরছে। এত রাগ, এত কৃতিত্ব, কিন্তু কোথাও যেন একটা অদ্ভুত টান। অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে গেল শ্বশুরবাড়িতে। বাড়ির সামনে আলো জ্বলছে, সবাই অপেক্ষায়। এই যে আমার বৌমা এলো। নতুন বউকে বরণ করে নেওয়া হলো। সাইমা পাশে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে। ডান পা আগে দাও। হ্যাঁ, এভাবেই ঠিক আছে। আপনি কি সব জায়গায় বস হন? দরকার হলে হই, আর দরকার না হলে? তখনও আমি সাইমা। অনেক হালকা হাসি চাপতে পারল না। সে বুঝতে পারল এই রাগী করা মেয়েটা সহজ না, কিন্তু সহজ না বলেই হয়তো তাকে এড়িয়ে যাওয়া যাবে না। নতুন বউকে ঘরে তোলার পর বাড়ির ভেতরটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আত্মীয় স্বজনেরা গল্পে মেতে উঠেছে, কেউ কেউ বউকে দেখতে আসছে। এমন সময় অনিকের মা সাইমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুমি তো বৌমার বোন, তাই না? কি সুন্দর দেখতে তুমি মা, একদম মিষ্টি। সাইমা একটু ভুরু কুঁচকে তাকালো, তারপর হঠাৎ এমন কথা বলে বসলো যে মুহূর্তের মধ্যে চারপাশ থমকে গেল। তাহলে আমাকে আপনার ছোট ছেলের বউ করে নিন আন্টি, আমি আমার বোনের সাথেই থাকতে পারবো। কথাটা শুনেই অনেক যে চা খাচ্ছিল সেটাই গলায় আটকে গেল। কি সাংঘাতিক মেয়ে, সবার সামনে কি বলে দিল।
হুম হুম। আরে আরে পানি দে, অনেক মরে যাবে মনে হয়। সবাই একসাথে হেসে উঠল। কেউ চোখ বড় বড় করে তাকাচ্ছে, কেউ মুখ চেপে হাসছে। অনিকের মা তো একেবারে হতভম্ব। এই মেয়ে কি বলে এসব? তুমি তো প্রচুর দুষ্টু। অনিক কাশি থামিয়ে রাগী চোখে সাইমার দিকে তাকালো, যেন চোখ দিয়ে ভস্য করে দিবে তাকে। আপনি কি পাগল নাকি? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ, শুধু প্রস্তাব দিলাম। চারপাশে হাসি রোল পড়ে গেছে। এমন সময় সাইমা ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, আরে আন্টি, মজা করছি, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। এই মেয়ে একদম ভয় পাইয়ে দিলে তো। ভয় না আন্টি, আপনার ছোট ছেলে কিন্তু ঠিকই ভয় পেয়েছে। আবারও হাসির ঝড়। অনিকের মুখটা লাল হয়ে গেছে। চারপাশে সবাই হাসাহাসি করছে। অনিক বলল, খুব হাস্যকর লাগছে ব্যাপারটা, তাই না? হ্যাঁ লাগছে, বিশেষ করে আপনার মুখটা। দেখুন, সীমা ছাড়াবেন না। আপনি সীমা জানেন নাকি? দুজনের কথার পিংপংয়ে সবাই মজা পাচ্ছে। নতুন বউ পাশ থেকে চুপচাপ সব দেখছে, চোখে লাজুক হাসি। সাইমা, তুই থাম, না হলে ঝামেলা লেগে যাবে। আমি তো কিছুই করিনি, উনি নিজেই সিরিয়াস। কারণ আপনার কথা সিরিয়াস নেয়ার মতো। এই তোমরা দুইজন চুপ করো, আজ বিয়ে বাড়ি, ঝগড়া পরে করবে। সাইমা চুপ করে গেলেও চোখের ভাষায় যেন বলছে এই ঝগড়া এখনই শেষ না। রাত বাড়তে লাগলো। অতিথিরা একে একে চলে যাচ্ছে। ঘরের ভেতর হালকা নীরবতা। অনেক দূরে দাঁড়িয়ে সাইমার দিকে তাকালো। মেয়েটা কড়া মুখে আগুন, কিন্তু আজকে মজার কথাটা বারবার মাথায় ঘুরছে। আজব মেয়ে, এমন কথা বলে আবার মজা বলে উড়িয়ে দিল। আর সাইমা, সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, মুখ শক্ত, কিন্তু চোখে যেন লুকানো কোনো রহস্য। রাত অনেকটা গভীর। বাসর ঘরে দরজা বন্ধ। ভেতরে সাইমার বোন আর আরিফ নতুন জীবনের প্রথম সংকোচ, লাজুক হাসি আর নীরবতার মাঝে হারিয়ে গেছে। নিচতলায় আলো কমে এসেছে। অতিথিদের কোলাহল থেমে গেছে। অনিকের বন্ধুরা এক একে বিদায় নিয়েছে। ছাদের উপর দাঁড়িয়ে অনেক শহরের বাতাসে ধোঁয়ার সাথে মিশে আছে তার বিরক্তি। সিগারেটের আগুনটা জ্বলে উঠছে আর নিভে যাচ্ছে। চোখে একরাশ অস্থিরতা। ঠিক তখনই ও বাবা, বেয়াই দেখি সিগারেট খায়। হঠাৎ কণ্ঠস্বর শুনে অনেক ভুরু কুচকে তাকালো। সাইমা ছাদের দরজায় দাঁড়িয়ে, হাত বুকের উপর, ভঙ্গিটা এমন যেন বড় কোনো অপরাধ ধরে ফেলেছে। আমার ইচ্ছে হলেই সব করা যায় নাকি? যায়, অন্তত নিজের ব্যাপারে। অনেকে আবার সিগারেটে টান দিল। ধোঁয়া ছেড়ে দিল আকাশের দিকে, যেন এখানে সে একাই আছে, নিজের মর্জি মতো নিজে চলবে। এসব খান কেন? আপনার গার্লফ্রেন্ড রাগ করে না? কথাটা শুনে অনেক একটু থমকালো। কপালে বিরক্তিকার ভাঁজ ফুটে উঠল। তারপর মুখ বাঁকিয়ে বলল, গার্লফ্রেন্ড নাই? ও তাই নাকি? আশ্চর্য তো। এতে আশ্চর্যের কি আছে? আছে বই কি, এমন রাগে মানুষ আবার গার্লফ্রেন্ড নাই, দুটো একসাথে যায় না। আপনি কি আমাকে অ্যানালাইসিস করতে এসেছেন? না, শুধু ফ্যাক্ট বললাম। অনেকের বিরক্তি ধীরে ধীরে চেপে বসেছে। সে সিগারেটটা শেষ করে নিচে ফেলল, পা দিয়ে চেপে নিভিয়ে দিল। শুনুন, সারাদিন অনেক ঝামেলা গেছে, এখন কথা বলতে ইচ্ছে করছে না। আমি তো কথা বলতেই আসিনি, তাহলে? দেখতে এলাম আপনি আসলে কতটা বদমেজাজি। দেখে ফেলেছেন? পুরোপুরি না, তবে আন্দাজ পেয়েছি। অনেক সাইমার দিকে তাকালো। চাঁদের হলুদ আলোয় মেয়েটার মুখ আরো কঠিন লাগছে, কিন্তু সেই কঠিনতার ভেতরও কোথাও যেন একটা অদ্ভুত আত্মবিশ্বাস। আপনি সবসময় এমন কথা বলেন। পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তাহলে এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি হলো একজন জুনিয়র বেয়াই সিগারেট খাচ্ছে, আর একজন সিনিয়র সেটা দেখে মন্তব্য করছে। সিনিয়র? হ্যাঁ, বয়সে, অভিজ্ঞতায় আর সাহসে। সাহস? না হলে আপনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতাম? অনেক হালকা হেসে বলল, নিজেও বুঝতে পারল না কেন এই হাসিতে সাইমা তাচ্ছিল দেখতে পাচ্ছে। আপনি ভয় পান না? ভয় পেলে আমি সাইমা হতাম না। কিছুক্ষণ নীরবতা। দূরে কুকুরের ডাক, বাতাসে শীতলতা। অনেক ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে। আপনি সব কিছু কন্ট্রোল করতে পছন্দ করেন, তাই না? হ্যাঁ, কারণ কেউ না করলে এসব এলোমেলো হয়ে যায়।
সবাই কি আপনার নিয়মে চলবে? না, কিন্তু যারা পারে না তাদের আমি শিখিয়ে দেই, আমাকে শেখাবেন? দরকার হলে। অনেক গভীর দৃষ্টিতে তাকালো। যে মেয়েটা শুধু রাগী না, ভেতরে ভেতরে ভয়ঙ্করভাবে শক্ত। আজকে ওই কথা, আমাকে বিয়ে করার প্রস্তাব, ওটাও কি কন্ট্রোলের অংশ? না, তাহলে সেটা ছিল পরীক্ষা। কিসের? আপনি কতটা রেগে যান সেটা দেখার। আর ফলাফল? আপনি সহজে রেগে যান, কিন্তু ভেতরে ভেতরে আপনি একা। কথাটা অনিককে আঘাত করলো। সে মুখ ফিরিয়ে নিল। অনেকদিন আগের কিছু একটা চোখের উপর ভেসে উঠল। বেশি বুঝতে যাবেন না। আমি বুঝতে যাই না, আমি দেখি। আবার নীরবতা। নিস্তলায় হালকা শব্দ, হয়তো কেউ দরজা বন্ধ করলো। যাই, বাসর ঘরের আশেপাশে থাকবো। কেন? বোনটা যেন ভয় না পায়। সিগারেটটা কমাবো? গার্লফ্রেন্ডের জন্য? না, নিজের জন্য। সাইমা কিছু না বলে মাথা হালকা নেড়ে চলে যেতে নিল। অনেক সাদে একা দাঁড়িয়ে রইল। আজকে রাতটা অন্যরকম। সিগারেটের ধোয়ার চেয়েও ভারী হয়ে আছে কারোর কথাগুলো। সাদের নিস্তব্ধতায় দাঁড়িয়ে অনেক কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। রাতের বাতাসে সিগারেটের শেষ ধোঁয়াটুকুও মিলিয়ে গেছে। বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি, আবার কোথাও যেন হালকা শান্তি। হঠাৎ পিছন ফিরে সাইমাকে দেখে অনেক বলল, আপনার এক কথাতেই সিগারেট খাওয়া কমাতে চাইলাম। সত্যি আপনার অনেক ক্ষমতা সাইমা। ক্ষমতা না, মানুষটা যদি গুরুত্ব দেয় তখন কথা কাজ করে। আমি গুরুত্ব দেই না এমন কেউ ছিল না আজ পর্যন্ত। দুজনের মাঝখানে আবার নীরবতা নেমে এলো। রাত প্রায় শেষ। দূরে আজানে ক্ষীণধ্বনি ভেসে আসছে। আকাশের কালচে রং ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। রাত গড়িয়ে ভোর হলো। ভোরের আলোয় বাড়িটা যেন নতুন করে জেগে উঠল। রান্নাঘর থেকে চায়ের ধোয়া, নাস্তার গন্ধ, সবাই ব্যস্ত। সাইমা ফ্রেশ হয়ে সাদা হালকা রঙের শাড়ি পরে বোনের পাশে এসে বসেছে। বোনের চোখে ক্লান্তি, কিন্তু মুখে শান্ত হাসি। রাতে তেমন ঘুমাইনি, ক্লান্ত লাগছে। ঘুম না হলেও সমস্যা নেই, আমি সবটা সামলে নিব। তুই না থাকলে আমি কেমন করে সব সামলাই জানি না। তাই তো বলি, বেশি ভাবিস না। নতুন জীবন মানে কিছুটা সময় লাগবে। ঠিক তখনই সবাই নাস্তা নিয়ে আসতে শুরু করলো। টেবিলে রুটি, ডিম ভাজি, সবজি আর গরম চা। এই নাও মা, আগে নাস্তা করো, রাত জাগা হয়েছে। ধন্যবাদ আন্টি। অনেক দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে। স্যামার চোখে তখন আর সেই রাগ নেই, আছে একরাশ দায়িত্ব আর মায়া। এই মেয়েটা শুধু রাগী না, সে আগলে রাখতেও জানে। ছোট আপু, সব ঠিক আছে তো? ঠিক আছে, আপনি বউকে সময় দেন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। অনেক চেয়ারে বসে নাস্তার প্লেট নিল। চোখ বারবার চলে যাচ্ছে সাইমার দিকে। রাতে একটা কথা বলেছিলাম, শুনেছি। মিথ্যে বলিনি। আমি জানি। এই বাড়িতে মনে হচ্ছে নতুন করে সবকিছু শুরু হচ্ছে। সাইমা চুপ করে চা হাতে নিল। অনেক জানালার দিকে তাকালো। ভোরের আলোয় রাতে সব উত্তেজনা মিলিয়ে যাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর। বিয়ে বাড়িটা আবার নতুন করে সাজানো। আজ বৌভাত। সকাল থেকেই বাড়ির ভেতর ব্যস্ততা। রান্নাঘরে হাড়ির ঢাকনার শব্দ, মশলার গন্ধ, উঠানে চেয়ার টেবিল সাজানো। সবাই যেন এক উৎসবের অপেক্ষায়। বৌভাতের জন্য সাইমার বোনকে সাজানো হয়েছে অপূর্ব করে। গাঢ় লাল শাড়ি, সোনালি গহনা, কপালের টিপ, লাজেরাঙ্গা মুখে সে যেন নতুন জীবনের ছবি। সাইমা পাশে দাঁড়িয়ে শেষবারের মতো শাড়ির আঁচলটা ঠিক করে দিল। আয়নায় তাকা, আজ তুই শুধু বউ না, পুরো বাড়ির মুখ। সবকিছু তোর জন্যই পারছি। সাইমা নিজেও সেজেছে। হালকা রঙের শাড়ি, চোখে কড়া কাজল, মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাস। আজ তাকে আরও দৃঢ়, আরও উজ্জ্বল লাগছে। একে একে আত্মীয়রা আসছে। কেউ বইয়ের প্রশংসা করছে, কেউ সাইমার দিকে তাকিয়ে বলছে, দুই বোনই তো এক একটা রত্ন, একজন শান্ত আর একজন একদম আগুন। আগুন না হলে আলো জ্বলে কিভাবে? সবাই হেসে উঠল। অনেক দূরে দাঁড়িয়ে কথাগুলো শুনে ফেলল। তার ঠোঁটে অজান্তেই একটা হাসি। বৌভাত শুরু হলো। সাদা ভাত, মাছ, মাংস, পায়েস সব সাজানো থালায়। নতুন বউ লাজুক হাতে সবাইকে খাবার দিচ্ছে। সাইমা পাশে থেকে দেখছে কোথাও ভুল হচ্ছে কিনা। আল্লাহ, কি সুন্দর করে সব সামলাচ্ছে মেয়েটা।
দুপুর গড়িয়ে বিকেল, ঠিক তখনই সাইমার বাড়ির লোকজন এসে পৌঁছালো। উঠানে একটা হালকা হইচই পড়ে গেল। মা কেমন আছিস? ভালো আছি মা। সাবধানে যাবে, ফোন দিবে পৌঁছে। জি মা, অনেকেও তো যাবে আমাদের সাথে। আমিও। হ্যাঁ, বেয়াই হয়ে যাচ্ছেন তো, দায়িত্ব আছে। আদেশ পেলে যেতে হয়। চলো সবাই, দেরি হয়ে যাবে। গাড়িতে উঠতে উঠতে সাইমা একবার পিছনে তাকালো। এই বাড়িতে এসে ঝগড়া করে এসেছে, আবার দায়িত্ব নিয়েও থেকেছে। গাড়ি চলল সাইমাদের বাড়ির দিকে। নতুন বউ, দুই ভাই আর রাগী সিনিয়র বোন একসাথে এক নতুন পথে। বিকেলের আলো গড়িয়ে সন্ধ্যার আভাস। গাড়িটা থামলো সাইমাদের বাড়ির সামনে। উঠান জুড়ে পরিচ্ছন্নতা, দরজায় আলপনা, ভেতর থেকে ভেসে আসছে চেনা বাড়ির গন্ধ। ঘর সাজানো, আত্মীয় স্বজন আগে জড়ো হয়েছে। গাড়ি থেকে সবাই নেমে সাইমার সামনে এগিয়ে গেল। চোখে সেই পরিচিত দৃঢ়তা, কিন্তু কণ্ঠে আজ একটু উষ্ণতা। শ্বশুরবাড়ি আপনাদের সুস্বাগতম। ভাইয়ের শ্বশুর বাড়ি আমার না? চাইলে আপনারও হতে পারে, নো টেনশন। তোমাদের এই কথায় তো আমাদের বিয়ে জমে উঠছে। সাইমা সবাইকে ভিতরে নিয়ে গেল। বসার ঘরে পাটি পাতা, চেয়ার সাজানো। সাইমার মা সবার দিকে তাকিয়ে খোঁজ খবর নিচ্ছেন। বসো বসো, এত দূর থেকে এসেছো? সাইমা তারপর দ্রুত নিজের ঘরে গেল। ফ্রেশ হয়ে হালকা রঙের থ্রি পিস পরে বের হলো। চুল গুছানো, মুখে স্বাভাবিক প্রশান্তি, হাতে ট্রেতে ঠান্ডা শরবত। সে আগে ট্রেটা আরিফের দিকে এগিয়ে দিল। দুলা ভাই, শরবত খান, সারাদিন ধকল গেছে। ধন্যবাদ আপু। আপনিও খান বেয়াই। বেয়াইর জন্য আলাদা যত্ন? না, অতিথির জন্য। অতিথি নাকি অন্য কিছু? বেশি ভাববেন না, শরবত গরম হয়ে যাবে। মানতে হবে, আতিথেয়তায় আপনি সিরিয়াস। যেটা করি সিরিয়াসলি করি। সাইমার মা দূর থেকে দৃশ্যটা দেখছিলেন। মুচকি হেসে পাশে থাকা এক আত্মীয়কে বললেন, মেয়েটা বাইরে যেমন শক্ত, ভেতরে তেমন দায়িত্বশীল। রাত নামতেই সাইমাদের বাড়িটা যেন আরো উৎসব মুখর হয়ে উঠল। উঠানে আলো জ্বলছে, রান্নাঘর থেকে ভেসে আসছে নানান পদের গন্ধ। আজ জামাই আদরের রাত শুধু নিয়মের জন্য না, মন থেকেই আয়োজন। বড় গোল টেবিলে সাজানো হলো খাবার। সাদা ভাত, কোরমা, রোস্ট, মাংস, মাছের ঝোল, ভর্তা, পোলাও, সালাদ, কোনো কিছুর কমতি নেই। সাইমার মা নিজের হাতে প্লেটে তুলে দিচ্ছেন। এই নাও বাবা, আরিফ আর তুমি অনেক বেশি করে খাও, জামাই মানুষ। খেয়ে তো ভয় লাগছে মা, এত আদর। এভাবে খাওয়ালে তো কাল হাঁটতে পারবো না। জামাই আদর পেয়ে কেমন লাগছে বেয়াই? জামাই তো আমি না, যে জামাই সে বলুক। আমি তো বেশ উপভোগ করছি। আপনি তো জামাই না হয়েও পুরো জামাইয়ের ফিল পাচ্ছেন। ফিল পাচ্ছি ঠিকই, কিন্তু টাইটেলটা নেই। টাইটেল না থাকলেও সুবিধা কিন্তু ফুল পাচ্ছেন। বউ ছাড়া জামাইয়ের ফিল পাওয়া যায়? কথাটা বলেই অনেক থেমে গেল, যেন নিজেই বুঝতে পারল কি বলে ফেলেছে। চারপাশে মুহূর্তে নীরবতা। তারপর চাইলে বউও রেডি। যেন বাজ পড়ল টেবিলের উপর। সাইমার মায়ের হাত থমকে গেল। আরিফের চোখ গোল আর অনেক। কি? আরে আপু, তুমি কিন্তু ভয়ঙ্কর কথা বলো। এই মেয়ে চুপ কর। কি মজা তো করলাম। আপনার মজার লেভেল একটু বেশি। আপনার সহ্য শক্তি কম। না, আপনি অপ্রত্যাশিত। টেবিলে আবার হাসির শব্দ উঠল, কিন্তু অনেকের ভেতরে কোথাও একটু অদ্ভুত আলোড়ন। সে বুঝতে পারছে এই মেয়েটার কথাগুলো শুধু মজা নয়, কোথাও যেন ইচ্ছে করেই ছোঁয়া দিয়ে যায়। খাওয়া দাওয়া শেষ হলে সাইমার মা নিজ হাতে পান তুলে দিলেন। আল্লাহ তোদের ভালো রাখুক। আপনি সবসময় এমন সাহসী কথা বলেন? না, যখন সামনের মানুষটা ভয় পায় না তখন বলি। আর আমি ভয় পেয়েছি একটু। তাহলে বুঝে নিলাম আপনি আমাকে দুর্বল ভাবছেন। না, আপনাকে চ্যালেঞ্জ মনে করি। চোখাচোখি হলো দুজনের। হাসি নেই, ঝগড়াও নেই, শুধু টানটান কিছু। জামাই আদরে টেবিলে যে কথাগুলো মজার ছলে বলা হলো, সেগুলোই হয়তো ধীরে ধীরে অন্য এক সম্পর্কের ভিত গড়ে দিচ্ছে, যার নাম এখনো কেউ মুখে আনেনি। গভীর রাত, পুরবাড়ি নিস্তব্ধ। উঠানের আলো নিভে গেছে। জানালার ফাঁক দিয়ে শুধু চাঁদের নরম আলো ঢুকছে। সবাই ঘুমিয়ে পড়েছে। দূরের ঘরে নতুন বর বউয়ের নিঃশ্বাসের শব্দ আরও ধীরে ধীরে স্মিত। অনেকের দেওয়ার রুমে এসে বিছানায় বসে।
মাথার ভেতর সারাদিনের কথাবার্তা হাসি ঠাট্টা সব মিলেমিশে অদ্ভুত এক অস্থিরতা। সে আলো নিভিয়ে শুতে যাবে ঠিক তখনই দরজায় হালকা টোকা। কি করেন বেআই সাহেব? ঘুমাবো। আর কি করব? এত তাড়াতাড়ি? গল্প করে আসুন। নট ইন্টারেস্ট। সাইমা দরজা বন্ধ করে ধীরে ধীরে কাছে এগিয়ে আসে। চোখে আজ অন্যরকম এক দৃঢ়তার, ঝগড়ার না, দায়িত্বেরও না, কিছুটা কৌতূহলের। সব সময় নট ইন্টারেস্ট বলেন কেন? অনেক কিছু বলার আগেই সাইমা একদম কাছে এসে খুব ক্ষণিকের জন্য ঠোঁটে আলতো চুমু দেয়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো বাড়াবাড়ি নেই, শুধু এক মুহূর্তের স্পর্শ। একটু তো ইন্টারেস্ট দেখান। ইচ্ছে নেই। কথাটা রুক্ষ না কিন্তু পরিষ্কার। সাইমা এক মুহূর্ত থেমে থাকে, তারপর নিজেকে সামলে পা পেঁচায়। ঠিক আছে, জোর করি না। এটাই ভালো। কিন্তু জানেন, আপনি নট ইন্টারেস্টেড বললেও আপনার নীরবতাটা খুব কথা বলে। সে বেরিয়ে যায়। দরজা নীরবে বন্ধ হয়। অনেক বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করলেও ঘুম আসে না। ঠোঁটে সেই ক্ষণিকের স্পর্শের স্মৃতি নয়, বরং সাইমার থেমে যাওয়ার মুখটাই মাথার ভেতর ঘুরতে থাকে। সকালটা শুরু হয়েছে ঘরের ভেতর নরম আলো আর নাস্তার গন্ধে। উঠোন পেরিয়ে রোদ এসে পড়েছে বারান্দায়। সবে গোল হয়ে বসেছে নাস্তার টেবিলে। চা, রুটি, ডিম ভাজির সাধারণ আয়োজন, কিন্তু কথাবার্তায় বাড়তি উষ্ণতা। অনেক চুপচাপ বসে আছে। চোখে রাত জাগার ছাপ থাকলেও মুখে ভদ্র স্থিরতা। সাইমা পাশে বসে স্বাভাবিক কিন্তু সতর্ক। অনেক বাবা, শুনেছি তুমি কিছুদিন বাইরে ছিলে। জি আঙ্কেল। তো এখন কি প্ল্যান? সামনে কি করবে? আঙ্কেল, আমি একটা ভালো কোম্পানিতে জব অফার পেয়েছি, আর 1 সপ্তাহ পর জয়েন করব। ভালো কথা, নিজের পায়ে দাঁড়ানোই আসল। তাহলে কি মেয়ে দেখা শুরু করব নাকি, জুনিয়র বিআই? দেখবেন তো অবশ্যই, তবে একটু সময় যাক। সময় গেলে আবার বয়স বেড়ে যাবে কিন্তু। বাবা, বিয়ের তো খুব তাড়া। তারা হবে না কেন? বয়স তো একেবারে কম না। এই বয়স নিয়ে তোরা দুজনেই বেশ সচেতন দেখছি। সময় হলে সবই হবে, জোর করে কিছু না। সাইমা চুপচাপ নাস্তা করতে থাকে, কিন্তু অনেকের কথাটা কানে বাজতে থাকে। বয়স কম না। নট ইন্টারেস্টেড বলা মানুষটা বিয়ের কথা বলতে কিন্তু একদম পিছিয়ে নেই। আঙ্কেল, আপনার দোয়া থাকলে বাকিটা আমি নিজেই সামলে নেব। দোয়া তো থাকবেই। সাইমা তাকিয়ে থাকে অনেকের দিকে। আজ আর ঝগড়া নেই, ঠাট্টাও কম। কথার ভেতরেই অন্যরকম এক ইঙ্গিত। সকালের নাস্তার টেবিলে বলা কথাগুলো হাওয়ায় মিলিয়ে গেল, তার অর্থ দুজনের মনেই রয়ে গেল। সময় নিল কিছু সিদ্ধান্ত আস্তে আস্তে কাছে আসছে। দুপুরের রোদ জানালা দিয়ে ঢুকে পড়েছে ঘরের ভেতর। বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। অনেক একা রুমে বসে আছে, বিছানার একপাশে হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। কিন্তু চোখ থাকলো, মন নেই। আবার জ্বলে উঠছে। ঠিক তখনই সাইমা দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি অবস্থা বেআই? এত কি করছেন? কি করব, ফোন চালাই। ফোন চালাতে চালাতে এত সিরিয়াস ভাব কেন? নাকি বিয়ের খুব তাড়া? বিয়ের কথা শুনেই খুশি হয়ে গেছেন? অনেক এবার তাকালো। ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক বাস্তবতা। অবশ্যই, বিয়ে তো করতেই হবে, বয়স তো বাড়ছে। ও, তাহলে ব্যাপারটা সিরিয়াস? সিরিয়াসই তো, জীবন তো মজা করে চলে না সব সময়। তা পছন্দ আছে নাকি? প্রশ্নটা হালকা মনে হলো, ভেতর থেকেও যেন কাটা ছুঁয়ে গেল। অনেক একটু চুপ করে রইল, তারপর ধীরে বলল, নিজের পছন্দের উপর আমার বিশ্বাস নেই। মানে? আমি বেশিরভাগ সময় খারাপ জিনিসই পছন্দ করি, তার চেয়ে পরিবারের পছন্দ মতোই করব। সাইমা কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে এবার ঠাট্টা নেই, আছে গভীর পর্যবেক্ষণ। আপনি নিজেকে এতটা অবিশ্বাস করেন? অভিজ্ঞতা শিখিয়েছে। আর যদি পরিবারের পছন্দটাই ভুল হয়? তাহলে সেটাও আমার দায়িত্ব। ঘরের ভেতর হালকা নীরবতা, বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। সাইমা অনেকের দিকে তাকিয়ে থাকে। এই প্রথম সে বুঝতে পারে, মানুষটা যতটা রাগী আর বিরক্ত দেখায়, তার ভেতর ততটাই হিসেবে এক ভয় লুকানো। সবাই কিন্তু খারাপ পছন্দ করে না। সবাই না, কিন্তু আমি করি। আপনি নিজেকে ঠিকভাবে চেনেন না। আপনি খুব বেশি ভাবছেন। না, আমি শুধু দেখি। আপনি কেন এসব জানতে চাইছেন? কৌতূহল শুধু? আপাতত।
দুপুরের ঘরটা তখন আরও চুপচাপ, জানালার ফাঁক দিয়ে রোদ এসে মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। অনেক চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর সাইমা তার সামনে, চোখে আজ ঠাট্টা কম, প্রশ্ন বেশি। এত তারা বিয়ের? তারা তো দেখাতেই হবে। আশেপাশে খারাপ মানুষের অভাব নাই। কখন কে কি করে বসে কে জানে। তাহলে নিজের প্রতি বিশ্বাস নাই? নিজের প্রতি আছে, কিন্তু মেয়ে মানুষের উপর বিশ্বাস নাই। ভয় পান খুব। সব মেয়ে মানুষকে? বেশিরভাগকে। আপনি কিন্তু ভুল জায়গায় জেনারেলাইজ করছেন। হয়তো, কিন্তু অভিজ্ঞতা মানুষকে সাবধান করে তোলে। সত্যি কি তাই, নাকি আপনি আসলে কিছু থেকে পালাতে চান? কোনো অন্যায় করি নাই যে পালাবো। তাহলে এই ভয় কেন? কারণ সবাই নির্দোষ থেকেও ক্ষতিগ্রস্ত হয়। সাইমা নিঃশ্বাস ছাড়ে। এই মানুষটার ভেতরের দেওয়ালগুলো সে আজ একটু একটু করে দেখতে পাচ্ছে। উঁচু, শক্ত, কিন্তু ভয় দিয়ে তৈরি। ভয় পেয়ে জীবন চালালে জীবন ছোট হয়ে যায়। আর ভয় না পেলে জীবন ভেঙে যায়। আপনি জানেন আপনার এই ভয়টাই আপনাকে সব থেকে বেশি নিয়ন্ত্রণ করে। আর আপনার সাহসটাই আপনাকে। পার্থক্য এখানেই। বাইরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসে। সময় যেন থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য। দুপুরের রোদ যেন ঘরের ভেতরে ঢুকে হালকা আলোর খেলা খেলছে। অনেক রুমের কর্নারে বসে ফোনটা চুপচাপ স্ক্রল করছে। সাইমা কাছে এসে দাঁড়ায়, চোখে চেনা কৌতূহল। রেস্ট করুন তবে। অনেক হালকা হেসে মাথা নাড়ল। ঠিক তখনই সাইমার পা হঠাৎ পিছলে যায়। মুহূর্তের জন্য সময় থেমে যায়। সাইমা গড়িয়ে পড়ে অনেকের উপর। অনেক নিজেকে সামলাতে পারে না। সে ব্যালেন্স হারিয়ে খাটের উপর গড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঠোঁট দুটো এক হয়ে যায়। সাইমা প্রথমে কিছুটা হকচকিয়ে থাকে, তারপরে চোখ মেলে কেঁপে উঠেই অনেকের ঠোঁট আরও দৃঢ়ভাবে কিস করতে লাগে। অনেক চোখ বন্ধ করে নেয়। ভেতরে এক অদ্ভুত উত্তেজনা। হাত অজান্তেই হালকা কাঁপছে। সাইমা কিস করতে লাগলো। অনুভূতি, রাগ, কৌতূহল সব মিলেমিশে একত্রে। কিন্তু অনেক একসময় হঠাৎ রেগে ধাক্কা দিয়ে সরে দাঁড়ায়। এই জন্য বলেছিলাম মেয়েদের বিশ্বাস করি না। সাইমা কিছু বলতে পারে না। চোখে কিছু অনভিপ্রেত প্রশ্ন, কিন্তু ঠোঁট বন্ধ। সে চুপচাপ উঠে দাঁড়িয়ে অনেক শ্বাস নেয়। চোখ বন্ধ রেখে নিজেকে সামলানোর চেষ্টা করে। সাইমা ধীরে ধীরে রুমের বাইরে চলে যায়, কোনো এক অদ্ভুত নীরবতার মধ্যে দিয়ে, যা শব্দহীন কিন্তু দুজনের মনকে আরও ঘন করে দেয়। বিকেলের রোদ একটু কোমল হয়ে আসে। ঘরের ভিতর থমথমে আলো, বাতাসে নরম গন্ধ। আজ অনেকরা তার ভাবিকে সঙ্গে নিয়ে ফিরতে যাবে। সাইমা পাশে এসে দাঁড়ালো, চোখে লুকানো ভাবনা, মুখে সতর্কতা। আপু মন খারাপ করে থেকো না। মন খারাপ হলে ফোন দিও, আমি চলে আসব। এক্ষুনি চল না। আমার শ্বশুরবাড়ি নাকি? তোমার শ্বশুরবাড়ি, তুমি যাও, খারাপ লাগলে ফোন দিবে। অনেক সাময়িক চুপচাপ, মুখে হালকা হাসি। সে বোঝে সাইমা কি ভাবছে। ধীরে ধীরে সবাই গাড়ির দিকে এগোলো। আত্মীয়রা বিদায় জানালো। সাইমা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, চোখে কিছু উজ্জ্বলতা, মুখে হালকা হাসি। অনেক ভাবি সামনের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় নিল। গাড়ি ধীরে ধীরে চলে যেতে লাগলো। ভালো থাকো, ফোন দিবা। হ্যাঁ দিব। গাড়ির পথ চলতে শুরু করলো। উঠানে সাইমা একবার পিছনে তাকালো। দূরে গাড়ি ধীরে ধীরে চলছে, কিন্তু তার মনে একটি অদ্ভুত উষ্ণতা, নির্ভরতার টান। কয়েকদিন কেটে গেছে, দিনগুলো স্বাভাবিক গতিতে চলল। হৃদয়ের ভেতর উত্তেজনা আর কৌতূহল এখনো অচল। আজ আবার এক নতুন আয়োজন, অনেকদের বাড়িতে দাওয়াত। সকাল থেকে বাড়ি সাজানো, উঠান ঝাড়ু, টেবিল চেয়ার গোছানো। রান্নাঘর থেকে বের হচ্ছে নানান পদ মশলার সুবাস। অনেকরা সবাই ব্যস্ত, কিন্তু মুখে আজ হাসি। সব ঠিক মতো করতে হবে, অতিথি আসবে, আমাদের সামলাতে হবে। মা, আজকে কে আসবে জানো? তুই জানিস না, সাইমার পরিবার সবাই আসছে। এদিকে বাইরে সাইমার পরিবার আসছে। গাড়ি নামলো, আত্মীয়রা বের হলো। সাইমা সামনের দিক ধরল, চোখে আত্মবিশ্বাস কিন্তু ভেতরে হালকা উত্তেজনা। আস্তে আসো মা, পড়ে যাবে। হ্যাঁ, আমি ঠিক আছি। সাইমার বোন সামনের দিকে এগোয় আসে, চোখে লাজুক উজ্জ্বলতা। সবাই গাড়ি থেকে নেমে ওঠান পেরোলো। অনেকরা ঘরে বসে অতিথিদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওঠান ভরা আলো, ঘরের ভেতর সাজানো টেবিল। স্বাগতম স্বাগতম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো বেয়াই। আসো সাইমা মা, বসো। ধন্যবাদ আঙ্কেল। সবাই ঘরে ঢুকে বসলো।
টেবিলে সাজানো খাবারের গন্ধ, আড্ডা, হাসি সব মিলেমিশে এক আনন্দের ছোঁয়া। বিকেলের আলো ঘরের ভেতর নরম হয়ে আসে। টেবিলটা সাজানো, নানান রঙের থালা, সবই চোখকে আনন্দ দেয়। সবাই খাচ্ছে, হালকা হেসে কথা বলছে। ঘরের ভেতর এমন মিশ্র আনন্দের গন্ধ যেন একটা ছোট্ট পার্টি চলছে। সাইমা টেবিলের পাশে ধীরে ধীরে অনিকের কাছে চলে আসে। চোখে কৌতূহল, ফিসফিসিয়ে বলে, কেমন আছেন বেয়াই? সব ঠিক তো? দেখতেই তো পাচ্ছেন ভালোই আছি। বলতে কি সমস্যা? মুখে গন্ধ নাকি? আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই। কথা না বলতে ইচ্ছে করলেও বলতে হবে বেয়াই, উপায় নাই। হ্যাঁ, বাধ্য হয়ে। বাইরে আত্মীয়রা হালকে হেসে কথা বলছে, কিন্তু টেবিলের ছোট কোণে সাইমার অনিকের চোখে চোখে এক অদ্ভুত টান। বেয়াই আপনার নাম কি? বেয়াই আপনার রাগ কি কখনো কমবে? কমবে হয়তো, তবে এখন নয়। কথাগুলো ফিসফিসে হলো, মনে হয়েছে যেন সময় একটু থেমে গেছে। খাওয়া, হাসি, আড্ডা সব মিলেমিশে আজ যেন দুজনের জন্য আলাদা এক মুহূর্ত তৈরি করেছে। রাত নামতে নামতে আকাশে হালকা নীলাপ আলো, বাড়ির উঠান শূন্য, লাইটের নরম আলো ভেতরে ঝলমল করছে। সাইমারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। সাইমা আর তার পরিবার গাড়ির দিকে এগোচ্ছে। ঠিক তখনই অনেকের মা এগিয়ে এসে দাঁড়ালেন, চোখে উষ্ণতা আর কিছুটা ব্যস্ততা। সাইমা, তুমি কি কিছুদিন এখানে থাকবে না? সে কি করে হবে বেয়াই? এত কিছু জানি না বেয়ান, কিছুদিন থাক। সাইমা, তুই কি থাকবি? তোমার ইচ্ছে। থাকো মা, তোমার বোনও খুশি থাকবে। সাইমা কিছুটা থেমে গেল, চোখে সামান্য উজ্জ্বলতা, মনের ভেতর হালকা উত্তেজনা। ঠিক আছে বেয়াই, সাইমা এখানেই থাকো। সাইমা এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে মা। সাইমার মা হাত ধরে একটুখানি চাপ দিলেন, চোখে গম্ভীর উষ্ণতা। তারপর ধীরে ধীরে গাড়ির দিকে ফিরে চলেন। অনিকের মা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে দেখে গেলেন সাইমা রয়ে গেল। ঘরটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। রাতের চাঁদের আলো ছাদে নরম ঝলক আনছে। সাইমারা ঘরে ঢুকে বসেছে। শীতল বাতাস হালকা বাতাসের মতো চোখের সামনে নাচছে। আমি অনেক খুশি হয়েছি সাইমা। আমারও ভালো লাগে আপু। সন্ধ্যা নেমে এসেছে, ঘরের সবাই বিশ্রামে। অনেক ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে, মাথার ভেতরে নানান চিন্তা। হঠাৎ সাইমা ধীরে ধীরে ছাদে উঠল। পা চালাতে চালাতে হালকা হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে। বেয়াই এখানে একা? হ্যাঁ থাকুন আপনি, যাই আমি। অনেক ছাদ থেকে চলে আসার চেষ্টা করলো। সাইমা হালকা হাত ধরে তাকে আটকে দিল। পালান কেন সবসময়? ভালো লাগে না মেয়েদের আশেপাশে থাকতে। ছাদের বাতাস হালকা ঠান্ডা, চাঁদের আলো দুজনের মুখে হালকা ছায়া ফেলছে। রাতের নিস্তব্ধতা যেন তাদের কথোপকথনকে আরো ঘন করে তুলছে। মেয়েতে কি অ্যালার্জি নাকি? অনেক একটু চুপচাপ, চোখের দিকে অদ্ভুত রোদের মতো হালকা ঝলক। সে তাচ্ছিল্য করে বলল, সব মেয়েতে না, কিছু মেয়েতে। সাইমা চোখ বড় করে তাকালো, মুখে হালকা রং বদল। তার রাগ লাগছে, কারণ অনেক সবসময় তাকে অপমান করে। এমন করে অপমান করেন কেন? ইচ্ছে নাই তাই। সাইমা একটি মুহূর্ত থেমে রইল, চোখে হালকা তিক্ততা, কিন্তু ভেতরে কিছুটা খুনসুটি, মিষ্টি উত্তেজনা। সব মেয়েকে একইভাবে দেখেন তো? সব মেয়ের জন্য নয়। ছাদের বাতাসটা হঠাৎ করেই ভারী হয়ে এলো। অনিকার এক মুহূর্ত দাঁড়াতে চাইল না, চোখ সরিয়ে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঠিক তখনই সাইমার রাগ জমে উঠল। সে এক ঝটকায় অনিকের হাত ধরে টান দিল। অনিক সামলে উঠতে পারল না। মুহূর্তের মধ্যে সাইমার কাছে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কোনো দ্বিধা নেই, কোনো থামাথামি নেই। রাগ, অভিযোগ আর জেদের মিশ্রণে সেই চুমোটা ছিল একরকম শাস্তির মতোই। সাইমা ঠোঁট ছাড়িয়ে চোখে চোখ রেখে বলল, ইগনোর করার শাস্তি এটা? অনেক স্তব্ধ হয়ে গেল। পরের মুহূর্তে রাগে চোখ লাল করে সাইমাকে ধাক্কা দিয়ে এক পা পিছিয়ে গেল। এই কিস করেন কোন সাহসে? সাইমা একটু ভয় পেল না, বরং ঠোঁটের কোণে ধীর একটা হাসি খেলো। চোখে চ্যালেঞ্জ, গলায় আত্মবিশ্বাস। আমার সাহস অনেক বেশি সোনা। অনেক কিছু বলতে গিয়েও থেমে গেল। বুকের ভেতর অদ্ভুত একটা ধাক্কা খেলো। রাগ, অস্বস্তি আর অজানা অনুভূতি একসাথে মাথা তুলল। সে আর কিছু না বলে দ্রুত সিঁড়ির দিকে হাঁটা দিল। পেছনে দাঁড়িয়ে সাইমা আকাশের দিকে তাকালো। ঠোঁটে এখনও সেই দুষ্টু হাসি। সে জানে এই মানুষটা যতই পালাতে চাক,
তার ভেতরে আলোড়নটা শুরু হয়ে গেছে। পরের দিন বিকেলে সূর্য হালকা রঙের আলো ছড়িয়ে দিচ্ছিল। ঘরের ভিতর নরম আলো আর শীতল বাতাস সব মিলেমিশে শান্ত পরিবেশ। অনিকের মা কানে হালকা হাসি চাপি বললেন, অনেক, সাইমাকে নিয়ে একটু ঘুরে আস বাবা। মেয়েটা একা একা কি করবে? সময় নাই মা। এ কেমন ব্যবহার? মেহমানের সঙ্গে এমন কেউ করে? অনেক কিছুক্ষণ চুপচাপ মাথা নিচু করে ভাবল। ভিতরে একটু জোরাজোরি থাকলেও মুখে কোনো উত্তর নেই। ঠিক আছে মা, আমি একটু সময় বের করি। অনিকের চেহারায় হালকা অসন্তোষ, কিন্তু ভেতরে তার জন্য ছোট্ট উত্তেজনা যেন চুপচাপ লুকিয়ে আছে। মা হালকা হেসে সন্তুষ্টি প্রকাশ করলেন। ঠিক আছে, মনে রেখো মেয়েটারও আনন্দ প্রয়োজন। অনেক ঘরে দরজা দিয়ে বের হতে গিয়েই এক মুহূর্ত থেমে ভিতরে ভাবল, চাইলেও এই মেয়েকে এড়িয়ে চলতে পারছি না, কেননা কোনোভাবে ঠিকই ঘাড়ে চেপে বসছে। গোধূলি বিকেলের আলো পার্কের দিকে ছড়িয়ে পড়ছে। গাড়ির ভিতরে হালকা ঠান্ডা বাতাস, বাইরে গাছের সবুজ ঝালর আর দূরে ছোট ছোট শিশুরা খেলছে। সাইমা সামনে সিটে বসে চোখে কৌতূহল নিয়ে অনিকের দিকে তাকালো। কেমন লাগছে আমাকে? অনেক আড়ম্বরহীনভাবে পাশের আয়নাতে চোখ রাখলো, যেন তার কিছু যায় আসে না এসবে। জানি না, আয়নায় দেখেন। আমি তো দেখেছি, আপনিও দেখুন। ইচ্ছে নাই। সাইমার চোখ ঝলসে উঠল, মনে হলো এইবার রাগের পালা। সে হঠাৎ গাড়ি থামানোর ইঙ্গিত দিল। থামান বেয়াই, এই জন্যই বেয়াই। অনেক ধীরে ধীরে ব্রেক টানলো, গাড়ি থামলো, হালকা বাতাস ছুটল ভিতরে। সাইমার রাগ, অভিমান আর খুনসুটি একসাথে মিশে গেছে। সাইমা আচমকা অনেকের দিকে এগিয়ে এলো, তার হাত তার গলা ও কাঁধ ধরে ঘনিষ্ঠ হলো, তারপর ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আপনি সবসময় পালান। অনেক চোখ বড় করে তাকালো, সামলানোর চেষ্টা করলো, কিন্তু পারল না সাইমাকে সরাতে। কিস করেন কোন সাহসে? আমার সাহস অনেক বেশি, সোনা। মুহূর্তের মধ্যেই দুজনের ঠোঁট আবার মিলল। গাড়ির ভিতর চুপচাপ বিকেলের নীরবতা, বাতাসের হালকা শব্দ আর দুজনের উত্তেজনা সব মিলেমিশে হয়ে উঠল এক রোমান্টিক টান। স্যামার কি শেষ করে চোখে কৌতূহল নিয়ে বলল, পালানোর সাহস যদি থাকে তবে পালিয়ে দেখান। অনেক কিছু বলতে পারল না। বুকের ভিতর অজানা ধাক্কা, রাগ একসাথে ঘুরতে লাগলো। গাড়ির মধ্যে দুজনের উপস্থিতি এতটা ঘন হয়ে গেছে যেন পুরো পার্কটা মুহূর্তের জন্য তাদের একান্ত জগৎ হয়ে গেছে। গোধূলির আলো গাড়ি কাছ দিয়ে ভেসে আসছে। পার্কের সবুজ গাছ, দূরের শিশুরা এবং হালকা বাতাস সব মিলেমিশে এক শান্ত পরিবেশ তৈরি করছে। কিন্তু গাড়ির ভিতরে উত্তেজনা ভরা মুহূর্ত। অনেক চোখ বড় করে সাইমার দিকে তাকালো, রাগার অসন্তোষের ছাপ চোখে। হুটহাট কিস করা ভালো মেয়েদের কাজ না। আমি তো খারাপই। অনেক, আপনি জানেন না বুঝি? অন্যদের কাছে যান, এখানে কি? চোখ পড়েছে আপনার উপর বেয়াই, অন্যদের কাছে কিভাবে যাব? অনেক কিছু বলতে পারলো না। বুকের ভেতর উত্তেজনা আর রাগের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। সাইমার হঠাৎ ধীরে ধীরে অনিকের কোলে বসলো, তার হাত ধীরে ধীরে অনিকের কাঁধে, চোখে দুষ্টু উজ্জ্বলতা। এখানে কেউ নেই, শুধু আমরা। মুহূর্তের মধ্যে দুজনের ঠোঁট মিলল আবার। গাড়ির ভিতরে হালকা বাতাস, দূরে পার্কের নীরবতা আর দুজনে উত্তেজনা সব মিলেমিশে হয়ে উঠল এক রোমান্টিক টান টান মুহূর্ত। অনেক কিছুটা বিরক্ত, কিছুটা অবাক। আবার কিস করছেন সাইমা? আমার সাহস অনেক বেশি, সোনা, আর পালানোর পথ নাই। গাড়ির ভিতর দুজনের ছোট ছোট হাতের স্পর্শ, চোখে চোখ রাখার খেলায় রাতের সন্ধ্যা হয়ে উঠল তাদের একান্ত জগৎ। পার্কের শান্ত পরিবেশের মধ্যে এই ছোট্ট উত্তেজনা, রাগ আর খুনসুটি একসাথে মিশে রোমাঞ্চকে আরো গভীর করে তুলল। গোধূলি রঙের আলো গাড়ির ভিতর নরম হয়ে ভেসে আসছে। পার্কের দূরের শিশুদের খেলা আর হালকা বাতাসের সঙ্গে গাড়ির ভিতরে উত্তেজনা যেন সম্পূর্ণ ভিন্ন এক জগৎ তৈরি করেছে। অনেক চোখ সাইমার দিকে তাকিয়ে কণ্ঠে একটু রাগ মিশিয়ে বলল, সরে বসুন, কেউ দেখলে খারাপ ভাববে। দেখুক, তাতে কি? আমরা তো রোম্যান্স করছি। বুঝতে না আপনাকে, সহ্য হয় না আমার। কেন, কি সমস্যা আপনার? আপনি সমস্যা, আমার আশেপাশে আসবেন না বলে দিয়েছিলাম। সমস্যা? তাহলে কি আর রোম্যান্স করা বন্ধ করতে হবে বেয়াই? অনেক কিছু বলতে পারলো না। চোখে অস্বস্তি, কিন্তু ভেতরে অদ্ভুত উত্তেজনা, মিশ্র অনুভূতি যেন তাকে থামতে দেয় না। সাইমা হঠাৎ ধীরে ধীরে তার আরো কাছে এলো, চোখে চ্যালেঞ্জ, গলায় হালকা ফিসফিস।
বেয়াই এত রেগে যাবেন না, একটু রোম্যান্স চলুক। অনেক রেগে হালকা পিঠ সোজা করলো, কিন্তু ভেতরে মৃদু উত্তেজনা আর দ্বিধা। আমি বলছি এখানে এসব না। তাহলে আর কোথায় হবে? এখানে তো আমরা একা। কোথাও না, কারণ আপনাকেই তো আমার সহ্য হয় না। পথ ঘেঁষে পার্কে ঢুকতে সবুজ ঘাস আর বাতাসে মিষ্টি হালকা গন্ধ ছড়িয়ে পড়ল। শিশুরা খেলছে, পাখিরা গান গাইছে, আর দুজন অনিক আর সাইমা ধীরে ধীরে হাঁটছে। হঠাৎ অনিকের বন্ধুর সাথে দেখা হলো তাদের। কি রে, বিয়ে করছিস নাকি? না ভাইয়া, শালি। ভালোই মানাচ্ছে তো। তুই বিয়ে করে নে। দেখুন না ভাইয়া, আপনার বন্ধু বোঝে না আমাদের কত মানায়। এত মানানোর দরকার নেই। দেখেন বেয়াই, মানিয়ে নেওয়াটা সবসময় সহজ না, কিন্তু আমাদের ক্ষেত্রে একেবারেই অন্যরকম। পার্কের মধ্যে সূর্য হালকা লালাপ আভাই ঢেকে দিচ্ছিল, বাতাসে হালকা ঠান্ডা আর চারপাশে শান্তি। অনিকা আর সাইমা ধীরে ধীরে হাঁটছিল। ভাই বিয়ে করে নে, ভালো লাগছে কিন্তু। রাগাস না বলে দিলাম। আচ্ছা ঘুরেক, আমি যাই। বন্ধু চলে যাওয়ার সাথে সাথে পার্কের একরাশ শান্তি। সাইমা ধীরে ধীরে অনিকের দিকে তাকালো। দেখলেন, সবাই বলে আমাদের কত মানায়। কথা বাড়াবেন না। পার্কের পথ ধরে হাঁটতে হাঁটতে দুজনের চোখে পড়ল ছোট্ট ফুচকার দোকান। ছোট্ট রঙিন বাতি আর ফুচকা ধোয়া বাতাসে মিশে আনন্দের এক হালকা গন্ধ ছড়িয়ে দিচ্ছিল। সাইমা চোখ উজ্জ্বল করে বলল, ফুচকা খাবো বেয়াই। ঠিক আছে চলুন। মামা ঝাল দিয়ে দিন। এত ঝাল খাওয়া ভালো না। বেশি ঝাল লাগলে কিস করে কমিয়ে দিবেন বেয়াই। অনেক কিছু বলতে পারল না। সে হালকা হাসি চাপিয়ে মাথা নেড়ে ফুচকার ঝাল কমানোর কিছু অজানা পরিকল্পনা ভাবতে লাগলো। বেহায়াপনা না করে খান। বেয়াই, আজ আপনার হাতে আমার ফুচকার ঝাল কমানোর দায়িত্ব। ন্যাকামি না করে খান তো। রাত নেমেছে ধীরে ধীরে। পার্কের আলো পিছনে পড়ে আছে। গাড়ি বাড়ির গেটের সামনে থামতেই ঘরের ভেতর থেকে হাসি কথার আওয়াজ ভেসে এলো। অনেক গাড়ি থেকে নেমে প্যাকেটগুলো হাতে নিল। সাইমা তার পাশে দাঁড়িয়ে, চোখে একরাশ দুষ্টামি। সাবধানে ধরুন, সব ফুচকা ভেঙে যাবে। এত কিছু কেন আনলেন? সবাইকে খাওয়াবো, শুধু আমি খেলে বদনাম হবে না। আরে এত কিছু কি? ফুচকা আনছি আন্টি, সবাই একসাথে খাবো। আহ, কত ভালো কাজ করছো মা। ড্রয়িং রুমে সবাই জড় হলো। টেবিল ওপর একের পর এক ফুচকার প্যাকেট খুলছে। ঝালের গন্ধে ঘর ভরে গেল। ভাবি হেসে বলল, বাহ, আজ তো মজা হবে। বেয়াই নিজে কিনে দিয়েছি কিন্তু। বেশি কথা না, খান। দুজনকে দেখেই বোঝা যায় পার্কে ভালোই সময় কাটিয়েছে। একটু। অনেক কিছু বলল না, শুধু চুপচাপ ফুচকার প্লেট এগিয়ে দিল সাইমার দিকে। সাইমা প্লেট নিতে নিতে ফিসফিস করে বলল, দেখলেন, সবাই একসাথে, ভালোই তো লাগছে। অনেক তাকালো না, কিন্তু ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি লুকাতে পারল না। রাতের ঘরটা ফুচকার ঝাল, হাসি আর টুকটাক কথাই ভরে উঠল। বাইরের অন্ধকার, ভেতরের উষ্ণতা, আর এই ছোট ছোট মুহূর্তেই অজান্তে আরও একটু কাছে আসছিল দুই রাগী মন। রাতটা ধীরে ধীরে গভীর হচ্ছে। ড্রয়িং রুমের ফুচকার প্লেট সরানো হয়েছে। সবে এখন আরাম করে বসে আছে। নতুন বইয়ের মুখে লাজুক হাসি, আরিফের চোখে প্রশান্তি। এমন সময় অনিকের মা হঠাৎ গলা খাকারি দিয়ে আরিফের দিকে তাকালেন। আরিফ বাবা, তোরা কোথাও থেকে ঘুরে আয়, নতুন বিয়ে, হানিমুন করে আয় একটু। কথাটা শুনে সবাই একটু চমকে গেল। নতুন বউ লজ্জায় মাথা নিচু করলো। আরিফ হেসে মায়ের দিকে তাকালো। যাবো মা, কিছুদিন পরে। এখন তো সব নতুন নতুন। না না, এখনই যা, পরে গেলে আর সময় পাওয়া যায় না। নতুন বউ নিয়ে একটু ঘোরাঘুরি কর, দুজনের মন ভালো থাকবে। মা, পরে যাব। কি মা, কি বিয়ে করছিস? এখন লজ্জা কিসের? সাইমা পাশ থেকে সব দেখছিল। ঠোঁটের কোণে দুষ্টু হাসি, চোখে খুনসুটি। সে ধীরে ধীরে অনিকের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলেন, আপনার মা কিন্তু সিরিয়াস। অন্যের হানিমুনে আমার কি? আচ্ছা মা, দেখি, তুমি বলছো যখন প্ল্যান করি। এই তো কালই ঠিক কর, নতুন বউ নিয়ে ঘুরে আসা ফরজ।
ঘরের ভেতর হালকা হাসি রোল পড়ে গেল। নতুন বউ লাজুক, আরিফ একটু বিব্রত, আর সাইমা যেন ভেতরে ভেতরে অন্য কিছু ভেবে মুচকি হাসছে। রাত অনেকটা গভীর, পুরো বাড়িটা নিস্তব্ধ, শুধু দূরে ঘড়ির টিকটিক শব্দ। অনেক নিজের রুমে বসে মোবাইল ঘাঁটছিল। দরজার বাইরে হালকা পায়ের শব্দ, তারপর ধীরে দরজায় টোকা। কে? দরজা খুলতেই সাইমা চোখে দুষ্টু ঝিলিক, মুখে চাপা হাসি। সে ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে লাগিয়ে দিল। রাতের নরম আলোয় সাইমার মুখটা আজ একটু আলাদা লাগছে। অদ্ভুত আত্মবিশ্বাস, আবার কোথাও একটা জেদ লুকানো। বিয়াই, এভাবে ডাকছেন কেন? আজ আপনার মা যেভাবে বললেন না আপুকে নিয়ে ঘুরতে যেতে, হ্যাঁ তো চলেন না আমরাও আপুর সাথে ঘুরে আসি। কি বলছেন এসব? কি হয়েছে? আপু যাচ্ছে, আমরা গেলে সমস্যা কোথায়? ওটা হানিমুন। হানিমুন কি আমার যে আমি যাব? তাতে কি, আপনি চাইলে আমরাও হানিমুন করব। এসব কথা মুখে আনার আগে একবার ভাবেন কি বোঝাতে চান আপনি। আমি কিছু বুঝছি না, আমি কিছু বোঝাচ্ছি না। আমি শুধু বলছি, সবাই যখন নতুন জীবন শুরু করছে, আমরা কেন পিছিয়ে থাকবো? পিছিয়ে থাকা আর বাউন্ডারি না বোঝা এক জিনিস না। বাউন্ডারি? আমি কি কেউ না? সব কিছু নিয়ে হাসি ঠাট্টা করা যাবে? আমি হাসি ঠাট্টা করিনি। আপনি সব সময় এমন, আমি কিছু বললেই রেগে যান। কারণ আপনি সবসময় সীমা ছাড়ান। এক মুহূর্ত নীরবতা, দুজনেই চুপ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। সাইমা ধীরে বলল, আমি শুধু চাই আপনি আমাকে একটু বুঝুন। এখন যান, মাথা গরম হয়ে আছে। সাইমা আর কিছু বলল না, দরজার দিকে পা বাড়ালো, কিন্তু বের হওয়ার আগে একবার পেছনে তাকালো। চোখে অভিমান, ঠোঁটে চাপা কষ্ট। দরজা বন্ধ হতেই অনেক বিছানায় বসে পড়ল। মনের ভেতর এক অদ্ভুত অস্বস্তি, রাগ, দ্বিধার অজানা টান একসাথে জট পাকিয়ে আছে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো অনেকের ঘরে মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। অনেক ঘুমের ঘরে ছিল, মাথা ভার, শরীর অবসন্ন। হঠাৎ সে অদ্ভুত এক অনুভূতি পেল, যেন কেউ খুব কাছে, খুব আপনভাবে তাকে জড়িয়ে ধরেছে। উষ্ণ নিঃশ্বাস গলায় এসে লাগছে, ঠোঁটের উপর নরম এক স্পর্শ। অনেকের ঘুমের ভেতর বুকটা কেঁপে উঠল। এই অনুভূতি স্বপ্ন নাকি বাস্তব? হঠাৎ সে চোখ মেলে দিল, দেখে চমকে উঠল সাইমা। সে অনেককে জড়িয়ে ধরে আছে, চোখ বন্ধ করে বারবার কিস করছে। অনেক আতকে উঠে তাকে ঠেলে সরাতে চাইল। কি করছেন? ছাড়ুন। সাইমা আরো কাছে সরে এসে গলায় হাত জড়িয়ে ধরল, আবার অনেকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। ছাড়বো না, আদর করো। অনেকের মাথা ঝিমঝিম করছে। ঘুম আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে সে নিজেকে সামলাতে পারছে না। এটা বেশি হচ্ছে কিন্তু। কিছুই বেশি হচ্ছে না, একটু আদর করো না। সাইমা, এসব ঠিক না, এখনই ছাড়ুন। আদর করুন, এত লজ্জা কি? লজ্জার কথা না, আপনি বুঝতে পারছেন কি বলছেন? সাইমার চোখে তখন একরাশ জেদ, যেন তার এখন অনেককে চাই। সে নিচু স্বরে বলল, তাতে কি যায় আসে? কেউ জানলেও আমার কিছু যায় আসে না। ডাকো, তাতে কিছু যায় আসে না। অনেক রেগে উঠে বিছানা থেকে নামতে চাইল। সাইমা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাছে টেনে নিল। এমন করলে সবাইকে ডাকবো কিন্তু। ডাকো, তাতে কিছু যায় আসে না। অনেক থমকে গেল। এই মেয়েটাকে সে বুঝতে পারছে না, এটা দুষ্টামি নাকি ভেতরে কোনো শূন্যতা ঢাকার চেষ্টা। এক মুহূর্তে দুজনে চুপ। ঘরের ভেতর শুধু ঘড়ির টিকটিক শব্দ আর দুজনে ভারী নিঃশ্বাস। অনেক ধীরে বলল, এভাবে জোর করে ভালোবাসা হয় না সাইমা। সাইমার চোখের কোণে এক ফোঁটা অভিমান জমল, কিন্তু মুখে সে তা দেখালো না। সে হাত সরিয়ে নিল, ধীরে ধীরে পেছনে সরে গেল। সাইমা কিছু না বলে দরজার দিকে হাঁটল। বের হওয়ার আগে শুধু একবার পেছনে তাকালো, চোখে কষ্ট, ঠোঁটে না বলা হাজারটা কথা। দরজা বন্ধ হতেই অনেক বিছানায় বসে পড়ল। বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। রাত আরও নিস্তব্ধ হয়ে আসে। অনেক বিছানার এক কোণে বসে আছে, ঘরের আলো নিভানো। শুধু জানালা দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো তার মুখে পড়ে আছে। কঠিন, ক্লান্ত, বিরক্ত। তার মাথার ভেতর একের পর এক ভাবনা আশ্রয় পড়ছে। এই মেয়েটা কেন বোঝে না? কেন এত জোর করে সবকিছু করে? আমি আর চাই না ওকে দেখলেই আমার রাগ লাগে। ভালোবাসা এভাবে হয়? না বুঝে না শুনে সবকিছু নিজের মতো করে ভাবে। সে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে ফেলো। তার বুকের ভেতর অস্বস্তি জমে আছে। রাগের নিচে কোথাও একটা অপরাধ বোধ লুকিয়ে আছে।
কিন্তু সেটা সে মানতে চায় না। আমি তো পরিষ্কার করে বলেছি, তবুও কেন বারবার সীমা ভাঙে? আমি কি এতটাই খারাপ যে একটু বুঝতে চায় না আমাকে? সে গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করলো, কিন্তু চোখ বন্ধ করলে সাইমার মুখ ভেসে উঠছে জেদি নির্ভীক, অথচ কোথাও ভীষণ একা। অনেক বিরক্ত হয়ে চোখ খুলে ফেল। না, এসব ভাবা যাবে না। অন্যদিকে সাইমার ঘর, দরজা বন্ধ করে সে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড চুপ, তারপর হঠাৎ করে ভেঙে পড়ে। চোখ বেয়ে টুপ টুপ করে জল পড়তে থাকে। ঠোঁট কামড়ে ধরে সে কান্নার শব্দ চেপে রাখার চেষ্টা করে, কিন্তু পারে না। আমাকে একটু ডাকলে কি হতো অনেক? একটু আদর করলে কি এমন ক্ষতি হতো? সে বিছানায় বসে পড়ে, বুকের ওপর হাত চেপে ধরে। তার ভীষণ কান্না পাচ্ছে। সাইমা হঠাৎ কাঁদতে কাঁদতে বলে, আমি কি এতটাই খারাপ? আমি তো শুধু চাই তুমি আমাকে বোঝো। কেন বোঝো না আমাকে? চোখের পানি ওনা দিয়ে মুছলেও কান্না থামে না। তার মনে পড়ে অনেকের রাগী চোখ, কঠিন কণ্ঠ। আপনি সমস্যা, আমার আশেপাশে আসবেন না। আমি কি সত্যি সমস্যা? ভালোবাসা চাওয়া কি অপরাধ? সে মাথা নিচু করে বসে থাকে। এই মেয়েটার ভালোবাসার চাওয়ার ভাষাটা হয়তো একটু বেখাপ্পা, একটু জেদি, কিন্তু তার চাওয়াটা তো মিথ্যা না। আমি তো শুধু তোমার হতে চেয়েছি অনেক, শুধু তোমার। ঘরের বাতাস ভারী হয়ে আসে। দুটা আলাদা ঘরে দুটা আলাদা মানুষ। একজন রাগে নিজেকে গুটিয়ে নিচ্ছে, আরেকজন ভালোবাসার অভাবে ভেঙে পড়ছে। রাত নিঃশব্দে সাক্ষী থাকে এই সম্পর্কের লড়াইটা আসলে দুজনের ভেতরে। সকালের আলোটা আজ যেন একটু নিস্তেজ। ঘরের ভেতর নরম রোদ ঢুকলেও সাইমার মুখে সেই চিরচেনা দুষ্টু হাসিটা নেই। বোন সাইমার পাশে এসে বসে, কপালে ভাঁজ। কি রে, কি হয়েছে? এত চুপচাপ কেন? তোর মুখটা দেখে বুঝছি কিছু একটা হয়েছে। কিছু না আপু, এমনি একটু মাথা ভার। বোন তাকিয়ে থাকে, সে বিশ্বাস করে না, কিন্তু জোরও করে না। নাস্তার টেবিলে সবাই বসেছে, হালকা কথা, টুকটাক হাসি, সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা। সাইমা প্লেটে অল্প খাবার নেই, এক দুটা লুকমা খেয়েই থেমে যায়। অনেকের মা খেয়াল করে ফেলেন। কি রে সাইমা মা, খাচ্ছ না কেন? কাল তো পার্ক থেকে এসে কত খুশি ছিলে। খাচ্ছি আন্টি, এমনি আজ একটু খারাপ লাগছে। কথাগুলো বলার সময় গলা কেমন যেন ভেঙে আসে। সে চোখ নামিয়ে নেয়। টেবিলের এক পাশে বসে অনেক চুপচাপ চা খাচ্ছিল, মুখে উদাসীন ভাব। চোখ আর চোখে ঠিকই তাকিয়ে নেয় সাইমার দিকে। সে লক্ষ্য করে আজ সাইমা বেশি কথা বলছে না, ঝগড়া করছে না, এমনকি তাকাচ্ছেও না। কাল রাতের জন্যই কি এমন, নাকি সত্যি খারাপ লাগছে ওর? সে নিজের অজান্তে চামচটা থামিয়ে রাখে। সাইমা চুপচাপ বসে থাকে, চোখের কোণে জমে থাকা কষ্টটা কাউকে দেখাতে চায় না। এই প্রথম সে বুঝতে পারছে সবসময় জোর করে দুষ্টামি করে কাছে টানা যায় না। অনেক আবার চোখ ফিরিয়ে নেয়, নিজেকে বোঝাতে চেষ্টা করে এই মেয়ের মন খারাপ হওয়ার তার কিছু আসে যায় না, কিন্তু বুকের ভেতর কোথাও একটা অস্বস্তি জমে থাকে। নাস্তার টেবিল ভেঙে যায়, সবাই উঠে পড়ে। সাইমা ধীরে ধীরে উঠে চলে যায়, আগের মতো কোনো কথা না বলে। অনেক তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। এই নীরব সাইমা অদ্ভুতভাবে আগের চেয়ে বেশি চোখে লাগে। বিকেলের নরম আলোটা জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছে। অনেক বারান্দার পাশে দাঁড়িয়ে ফোন কানে ধরে কথা বলছে, গলায় অচেনা একটা উষ্ণতা। এতদিন তোকে দেখি না, ভীষণ মিস করছি রে। ওপাশ থেকে কি বলা হচ্ছে বোঝা যায় না, কিন্তু অনেকের ঠোঁটে হালকা হাসি। সেই হাসিটাই ঠিক চোখে পড়ে সাইমার। সাইমা দরজার কাছে দাঁড়িয়েছিল। এই কয়েকদিনে জমে থাকা কষ্ট, অপমান, উপেক্ষা সব একসাথে মাথায় চড়ে বসে। তার মনে হয় এই সেই গার্লফ্রেন্ড যার কথা অনেক সবসময় অস্বীকার করে এসেছে। সাইমার আগে কষ্টে এগিয়ে আসে। কার সাথে কথা বলছো তুমি? অনেক ফোনটা একটু দূরে সরিয়ে তাকায়, চোখে বিরক্তি, যেন সাইমাকে সে পাত্তা দিতে চায় না। যার সাথে খুশি বলবো, আপনার এত জানতে হবে কেন? আমি তো মানুষ, পাথর না, দেখে বুঝি না নাকি কার সাথে এত মিষ্টি করে কথা বলছো? আমার পার্সোনাল লাইফে নাক গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? সাইমা চোখ ভিজে ওঠে, রাগের আড়ালে কণ্ঠ কাঁপে। সে অনেককে বোঝাতে পারে না তার মনের কথা। তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি অনেক। তোমার একটু মনোযোগ পাওয়ার জন্য আমি কতটা চেষ্টা করি। এইসব বোঝার ইচ্ছে নাই আমার। ভালোবাসা, অনুভূতি, এই নাটক আমার ভালো লাগে না। সাইমার মনে হয় কেউ যেন বুক চিরে কথা বলল। এই প্রথম সে বুঝতে পারছে যার কাছে সে নিজেকে বারবার উজাড় করে দিচ্ছে, সে আদৌ তা নিতে চায় না। তাহলে এতদিন
আমি কি ছিলাম অনেক, শুধু বিরক্তি। আপনি নিজেই নিজের জায়গা বানিয়েছেন, আমি তো কখনো কিছু চাইনি। সাইমা আর কিছু বলে না, চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। অনেক দাঁড়িয়ে থাকে, নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, কিন্তু ফোনের নিস্তব্ধ স্ক্রিনের দিকে তাকিয়ে হঠাৎ তার মনে হয় এই মেয়েটাকে কাঁদিয়ে কি সে সত্যিই জিতে গেল। রাতের খাবার টেবিলটা আজ বেশ জমজমাট, হাসি, কথা, খুনসুটি সব মিলিয়ে একটা উৎসবের আবহ। আইব তার স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসছে। সাইমার বোন লজ্জায় চোখ নামিয়ে রেখেছে। মা, 2 দিন পরে তাহলে আমরা যাব। হানিমুনটা একটু বাইরে করব ভাবছি। তাই নাকি? বেশ তো, নতুন বিয়ে, ঘুরে আসা দরকার। কোথাও যাবে ঠিক করেছো? এখনো ঠিক না মা, তবে পাহাড়ের দিকেই ভাবছি। সবাই কথা বলছে, কোথায় থাকবে, কতদিন থাকবে, কি কি দেখবে। হাসির শব্দে ভরে আছে টেবিল, কিন্তু সাইমা চুপচাপ থালায় খাবার নাড়ে চেড়ে দেখছে। সাইমার মন নেই। হঠাৎ সে মাথা তুলে বলে, আপু আমি কাল যেতে চাই। এক মুহূর্তে টেবিলের শব্দ থেমে যায়। সাইমার বোন অবাক হয়ে তাকায়। কালি? এক্ষুনি? কেন রে? কেন মা, আর কদিন থেকে জানা, তোর আপুও থাকছে। সাইমা হালকা হাসার চেষ্টা করে, কিন্তু সেই হাসি পৌঁছায় না, কারণ তার মন ভীষণ খারাপ আর অস্থির। না আন্টি, কালই যাব। আর সে তো আমরা আছি, তুই গেলে তোর আপুর মন খারাপ হবে। আপু তো তার সংসার নিয়ে ব্যস্ত থাকবে, আমার এখানে আর কাজ কি? এই কথার ভেতরের মানেটা কেউ ঠিক ধরতে পারে না, শুধু অনেক ছাড়া। অনেক চুপচাপ খাচ্ছিল, হঠাৎ কাঁটা চামচ থেমে যায়। সে চোখ তোলে একবারের জন্য, দেখে সাইমার মুখটা আজ অন্যরকম ফ্যাকাশে। মা আবার বলে, সাইমা মা, কথা শোন, কাল না পরশু যাস, আমার মন মানছে না। না আন্টি, কালই যাব, প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা, যদি তোর মন না থাকে জোর করব না। অনেক কিছু বলে না, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি জমতে থাকে। এই প্রথম তার মনে হয় এই মেয়েটা সত্যি চলে যেতে চায়। রাত অনেকটা গভীর, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। করিডোরে শুধু ঘড়ির টিকটিক শব্দ। অনেক নিজের রুমে বসেছিল, জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, মাথার ভেতর অদ্ভুত অস্থিরতা। ঠিক তখনই দরজায় হালকা টোকানা, যেন সিদ্ধান্ত নেওয়া এক চাপা শব্দ। সাইমা ভেতরে ঢুকে পড়ে। ইচ্ছে নাই আমার। সাইমা দরজার দিকে ঘুরে যায়, ঠাস করে দরজাটা বন্ধ করে লক লাগিয়ে দেয়। তারপর ঘুরে দাঁড়িয়ে, চোখে রাগ আর কষ্ট একসাথে। তোমার সাথে আমার কথা আছে অনেক। অনেক এবার ঘুরে তাকায়, চোখে জমে থাকা তীব্রতা আর অবজ্ঞা। সে সাইমাকে পাত্তাই দিতে চায় না। আপনার মতো নষ্টার মুখ থেকে কথা শুনতে চাই না আমি। এই শব্দটা যেন ঘরের বাতাস কেটে দেয়। সাইমা এক মুহূর্ত থমকে যায়, তারপর গলা কাঁপলো, রাগ চাপা দেয়। মুখ সামলে কথা বলো অনেক, জেনে বুঝে কথা বলছো তো? ঠিকই বলছি, যে স্বামী রেখে পরকিয়া করে তার কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। অনেক, তুমি কি বলছো এসব? তুমি ভুল জানো, সব ভুল। অনেক হেসে ওঠে, সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে তিক্ততা। সে রেগে চিৎকার করে বলল, ভুল? 2 বছর আগে নিজের কথা দিয়ে না, নিজের চোখে দেখেছি আমি। কি দেখেছো তুমি? কার কথা বলছো অনেক? অনেক চোখ সরিয়ে জানালার দিকে তাকাই, গলায় জমে থাকা পুরনো ক্ষোভ বেরিয়ে আসে। যা দেখার দরকার ছিল, আর সেই দিন থেকে আমি শিখেছি মেয়েদের বিশ্বাস করা ভুল। যা দেখেছো সেটা সত্যি ছিল না অনেক, তুমি একটুও জানো না। আমার জীবন, আমার গল্প। অনেক ঘুরে তাকাই, এক মুহূর্তের জন্য তার চোখে দ্বিধা আসে, কিন্তু সে নিজেকে শক্ত করে নেয়। গল্প শুনতে ইচ্ছে নাই আমার। এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত ভালো করেছেন, কাল চলে যান। কাল আমি যাব, কিন্তু মনে রেখো অনেক, তুমি আজ যে অপমান করলে একদিন তার উত্তর তোমাকেই শুনতে হবে। সে দরজার লক খুলে বেরিয়ে যায়। অনেক একা দাঁড়িয়ে থাকে অন্ধকার ঘরে, বুকের ভেতর অজানা একটা অস্বস্তি জমে ওঠে। সে কি সত্যি ঠিক দেখেছিল, নাকি নিজের রাগ আর ভয়কে সত্য ভেবে নিয়েছে? ঘরটা হঠাৎ খুব ছোট মনে হতে লাগলো অনেকের। চারিদিক নিস্তব্ধ, অথচ বুকের ভেতর ঝড় বইছে। অনেক ধীরে ধীরে বিছানায় বসে পড়ে, কণ্ঠ ভেঙে আসে, কথাগুলো যেন নিজের সাথেই বলে। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম সাইমা, ভালোবেসেই বিয়ে করেছিলাম। তাহলে তুমি কেন আমাকে রেখে অন্য কারোর সাথে রুম ডেট করলে? সিয়াম কি আমার থেকে তোমাকে বেশি ভালোবেসেছিল? বললেই তো পারতে, কেন আমাকে ঠকালে? তার চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে।
রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা আজ স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে সাইমা নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে মেঝেতে। বুক ফেটে কান্না বেরিয়ে আসে। আমি কি করেছিলাম অনিক? তুমি না জেনে এভাবে আমার চরিত্রে দাগ দিলে। কিছু একটা দেখে পুরো সত্য না জেনে এত বড় কথা কিভাবে বললে? তার চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো দিনগুলো, ভালোবাসা, বিশ্বাস, সংসারের স্বপ্ন। আমি তো তোমাকে ছাড়া কাউকেই চাইনি। একটা ভুল বোঝাবুঝি, আর তুমি আমাকে নষ্টা বানিয়ে দিলে। সাইমার কান্না নিঃশব্দ নয়, কিন্তু শোনার কেউ নেই। এই কান্নার ভেতর জমে আছে অপমান, ভাঙ্গা বিশ্বাস আর সবচেয়ে বেশি ভালোবাসার ব্যথা। সে বুঝে যায় সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে গভীরভাবে আঘাত করতে পারে। সাইমা চোখ মুছে উঠে দাঁড়ায়। চোখে আজ আর জেদ নেই, শুধু গভীর ক্লান্তি। আমি কাল চলে যাব, কিন্তু এই ডাকটা আমার সাথে আজীবন থেকে যাবে। যার অন্য ঘরে অনেক নিঃশব্দে বসে থাকে, যার ভালোবাসা আজ অভিযোগে বদলে গেছে, আর যার প্রশ্নগুলোর উত্তর হয়তো সে আদৌ জানে না। ভোরের আগে রাতটা সাইমার কাছে সবচেয়ে ভারী লাগে। ঘুম আসে না। চোখ বন্ধ করলেই অনিকের কথাগুলো কানে বাজে। নষ্টা, পরকিয়া। সে টেবিলের কাছে বসে, একটা সাদা কাগজ টেনে নেয়। কলম ধরতেই হাত কাঁপে। অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে লিখতে শুরু করে চিঠি। অনেক আমি কখনো ভাবিনি তুমি আমাকে ভুল বুঝে এভাবে ছেড়ে আসবে। ভেবেছিলাম তুমি অন্তত একবার জিজ্ঞাসা করবে, একবার বলবে সাইমা সত্যিটা কি। কিন্তু তুমি তা করনি। যাকে তুমি পরকীয়া ভেবেছো সে আমার ভালোবাসা ছিল না। রিমা আমার বান্ধবী সিয়ামকে ভালোবাসে। সেদিন হোটেলের রুমে সারপ্রাইজটা ছিল রিমার জন্য, সিয়ামের জন্য। আমি শুধু ওকে সেখানে নিয়ে গিয়েছিলাম কারণ ওর চোখে সেই আনন্দটা দেখতে চেয়েছিলাম। আমি জানতাম না একটা মুহূর্তের ভুল দৃশ্য আমার পুরো চরিত্র মুছে দেবে তোমার চোখে। তুমি রুমে ঢুকতেই আমি বুঝে গিয়েছিলাম তুমি আমাকে আর বিশ্বাস করো না। একবারও জানতে চাইলে না, একবারও সুযোগ দিলে না নিজেকে প্রমাণ করার। তুমি আমাকে ছেড়ে আসলে অনেক, চিরদিনের মতো। আজ আমি যাচ্ছি, হয়তো আর কোনোদিন দেখা হবে না, কিন্তু মনে রেখো আমি তোমাকে ঠকাইনি। তুমি আমাকে না জেনে দোষী বানিয়েছো। ভালো থেকো। আমি চেষ্টা করব বাঁচতে এই অপমানটা বুকে নিয়েই। সাইমা। চিঠিটা শেষ করে সে কাগজ ভাঁজ করে চোখের জল কাগজে পড়ে দাগ ফেলে, কিন্তু সে আর মুছতে চায় না। ভোরের আলো ফুটতে শেষবারের মতো সে অনিকের রুমে দরজার সামনে দাঁড়ায়। ভেতরে ঢুকে শুধু টেবিলের উপর চিঠিটা রেখে আসে। এই বাড়িতে তার শেষ দিনও রয়ে যায় এক টুকরো কাগজে। আমি যাচ্ছি আন্টি, দোয়া করবেন। খেয়ে যাবি না মা? না আন্টি, বাড়ির জন্য মন ছুটে গেছে। আবার আসবো কোনো একদিন। আমার ভালো লাগছে না। সারা জীবন তো আমি সাথে থাকবো না আপু, তোমাকে একাই থাকতে হবে। কেউ বুঝে উঠতে পারে না, কেউ আটকায়ও না। শেষবারের মতো সে অনেকের রুমে দরজার দিকে তাকিয়ে চলে যায়। সকাল নীরব, ঘরের বাতাসে ভোরের হালকা ঠান্ডা। অনেক ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে হাত বালিশের কাছে রাখে। তার হাতে নিচে কিছু চোখে ধরা পড়ে কাগজ। অনেক কাগজটা তুলে ধরে। চোখে অন্ধকার ভেঙে আলো ঢুকে ধীরে ধীরে চোখে পড়তে থাকে সাইমা লেখা। প্রথম কয়েকটি লাইন পড়তেই বুকের ভেতর একটা কঠিন থরথরানি অনুভূত হয়। ধীরে ধীরে চোখ বড় হয়ে আসে, হৃদয়টা হালকা ছিঁড়ে যাচ্ছে মনে হয়। অনেক দৌড়ে বাইরে এসে ওর ভাবিকে বলল, ভাবি, ভাবি আপনার বোন কই? ও চলে গেছে, বাড়ি ফিরে গেছে। অনেক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। চিঠিটা হাতে ধরে দাঁড়িয়ে থাকে। হৃদয়ে অজানা শূন্যতা, চোখে অগণিত প্রশ্নের ঝড়। কেন সে এত কিছু বুঝতেই পারল না? কেন সে বুঝতে পারল না যে সাইমা কখনো তাকে ঠকাতে চায়নি? অনেক চিঠিটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। ঘরের নীরবতায় শুধু তার নিজস্ব নিঃশ্বাস শোনা যাচ্ছে। চিঠির প্রতিটা লাইন যেন তার হৃদয় ভেঙে দিচ্ছে। শূন্যতা আর অপরাধবোধ একসাথে তাকে ঘিরে ধরে। অনেকের হাত কাঁপছে। চিঠিটা এখনো তার মুঠোয় ধরা। কাগজটা প্রায় মুচড়ে গেছে। সে তাড়াহুড়ো করে ফোনটা তুলে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে সাইমা। কল বাটনে চাপ দেয় একবার, দুইবার, তিনবার। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ সুইচ অফ। অনেক আবার কল দেয়। ফোনটা কানে চেপে ধরে থাকে, যেন এবার অন্য কিছু শোনা যাবে, কিন্তু একই কণ্ঠ, একই নিষ্ঠুর বাক্য। অনেক ধীরে ধীরে বিছানায় বসে পড়ে। হাত থেকে ফোনটা নামাতে নামাতে ঠোঁট কাঁপে। আমি কি করলাম? 2টা বছর ধরে মেয়েটাকে আমি এভাবে কষ্ট দিলাম। একবারও ওর কথা শুনলাম না, একবারও বিশ্বাস করলাম না। ও কি কোনো দিন আমাকে ক্ষমা করবে?
নাকি আমি নিজেই আমার ভালোবাসাটাকে শেষ করে দিলাম? ঘরটা আজ তাকে আর আশ্রয় দেয় না। সব কিছু সাইমার কথা মনে করিয়ে দেয়। তার হাসি, জেদ, রাগ, ভালোবাসা। অনেক উঠে জানালার কাছে দাঁড়ায়। বাইরের সকালটা স্বাভাবিক, কিন্তু তার ভেতরে যেন সব কিছু ভেঙে পড়েছে। আমি যদি সেদিন একবার জিজ্ঞেস করতাম, একবার শুধু বলতাম সাইমা সত্যিটা কি, তাহলে আজ এই শূন্যতা থাকতো না। ফোনটা আবার হাতে নেয়, নাম্বার আবার ডায়াল করে। সুইচ অফ। অনেক চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, ফিরে আসো সাইমা, একবার কথা বলার সুযোগ দাও, শুধু একবার। কিন্তু ফোনে নীরবতা উত্তর দেয়। কিছু ভুল সময় পেরিয়ে গেলে আর ঠিক করা যায় না। কয়েকদিন কেটে গেছে। দিন গুনে গুনে অনেক আর হিসেব রাখে না, কারণ প্রতিটা দিনই একই রকম ভারী। সাইমন নাম্বারে কল দিলে এখন আর রিং হয় না, সোজা একটা কথাই ভেসে আসে, বন্ধ। অনেক অফিসে জয়েন করেছে 1 সপ্তাহ হলো। দিনের বেলা কাজের চাপ, মিটিং, নতুন মুখ সব মিলিয়ে সময়টা কেটে যায়। কিন্তু রাত নামলেই সব থেমে যায়, নিস্তব্ধতা তখন কথা বলে। ঘরে ঢুকেই তার চোখ চলে যায় বালিশের দিকে, যেখানে একসময় একটা চিঠি ছিল। অনেক বিছানার কিনারায় বসে পড়ে, ফোনটা হাতে নেয়, স্ক্রিনে তাকিয়ে থাকে। কোনো নাম ডায়াল করার সাহস হয় না। দিনে আমি শক্ত থাকি, কিন্তু রাতে কেন এত ভেঙে পড়ি? সে জানালার বাইরে তাকায়। শহর ঘুমায়, কিন্তু তার ভেতর জেগে থাকে অপরাধ বোধ। পরের দিন সাইমার বাড়ি। দুপুরে নরম আলো ঘরে ঢুকেছে। সাইমা জানালার পাশে বসে আছে, চুল এলোমেলো, চোখ দুটো ক্লান্ত। সাইমার মা ধীরে এসে পাশে বসে। মা, তোর জন্য একটা ভালো প্রস্তাব এসেছে। সাইমা কোনো প্রতিক্রিয়া দেখায় না, চোখ নামানোই থাকে, যেন আর কোনো কিছুতে তার কিছু যায় আসে না। ছেলেটা ভদ্র, পরিবারও ভালো, আমরা কি করব বল? কিছুক্ষণ নীরবতা, তারপর সাইমা ধীরে কথা বলে, গলায় কোনো আবেগ নেই। তোমাদের যা ইচ্ছে তাই করো। এভাবে বলিস কেন রে? তোর মতামতটা তো দরকার। আমার মতামত রাখার মতো আর কিছু নেই মা, যা ঠিক মনে করো। যে মেয়েটা একসময় নিজের অনুভূতির জন্য লড়াই করত, আজ সে নিজের ভবিষ্যৎটাও অন্যের হাতে ছেড়ে দিতে চায়। সাইমা মেয়ের মাথায় হাত রাখে। মন খারাপ, তাই না? সাইমা কোনো উত্তর দেয় না, শুধু চোখের কোণে জমে থাকা জলটা লুকিয়ে ফেলে। কয়েকদিন পরের সকালটা সাইমার বাড়িতে অদ্ভুত ব্যস্ততাই শুরু হয়। ঘর গোছানো, পর্দা টানা, 4 কাপ সাজানো, সব কিছু ঠিকঠাক, শুধু সাইমার মনটা ছাড়া। সাইমা আয়নার সামনে বসে আছে, মা নিজ হাতে হালকা শাড়ি ঠিক করে দিচ্ছে। একটু হাসিস মা, মুখটা এত শুকনো রাখিস কেন? সাইমা আয়নায় নিজের চোখের দিকে তাকাই। এই চোখে একসময় কত স্বপ্ন ছিল, আজ শুধু ক্লান্তি। হাসি তো জোর করে আসে না মা। মা কিছু বলে না, মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় শুধু। কিছুক্ষণ পর ড্রয়িং রুম ভরে যায় অপরিচিত মানুষের কণ্ঠে। ভদ্রতা, প্রশংসা, চায়ের শব্দ, সব মিলে সামাজিক একটা সুন্দর পরিবেশ। ছেলে মা সাইমার দিকে তাকিয়ে মুচকি হাসে। মেয়েটা খুব শান্ত মনে হচ্ছে, চোখে আলাদা একটা ভদ্রতা আছে। ও এমনই, কথা কম মন বড়। সাইমা চুপচাপ বসে থাকে, প্রশংসাগুলো কানে ঢোকে, কিন্তু হৃদয়ে পৌঁছায় না। ছেলেটা একবার তাকায় সাইমার দিকে, দৃষ্টি নামিয়ে নেয়, আবার ভদ্র কিন্তু অচেনা। কিছুক্ষণ পর ছেলের মা ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করে। আমরা যদি আপত্তি না পাই, আজকে আংটিটা পরিয়ে যেতে চাই। ঘরে হালকা শোরগোল পড়ে যায়, সবাই তাকিয়ে থাকে সাইমার দিকে। মা নরম গলায় বলে, কিছু বলবি? এক মুহূর্তের জন্য সাইমার বুক কেঁপে ওঠে। মনে পড়ে যায় একটা ফোন নাম্বার, যা আর কখনো চালু হয়নি, একটা নাম যার কথা ভাবতে সে নিজেকেই নিষেধ করেছে। সাইমা ধীরে মাথা তোলে। তোমরা যা ঠিক মনে করো। আজ শুধু আত্মসমর্পণ। ছেলেমা এগিয়ে এসে তার হাতে আংটিটা পরিয়ে দেয়। আল্লাহ চাইলে সব ভালো হবে মা। আংটির ঠান্ডা ছোঁয়াটা সাইমার আঙ্গুলে লাগে, কিন্তু হৃদয়ে কোনো স্পন্দন হয় না। সবাই হাসছে, মিষ্টি খাওয়াচ্ছে, কেউ বলছে মেয়ে দেখে অনেক পছন্দ হয়েছে, কেউ বলছে খুব সুন্দর জুটি। সাইমা হাসে না, কাঁদেও না, সে শুধু বসে থাকে, যেন নিজের জীবনের একটা অধ্যায় নীরবে বন্ধ হতে দেখছে। ঘরে উৎসবের আমেজ, আর সাইমার ভেতরে একটাই অনুভূতি, ভালো না লাগলেও সেসব মেনে নিয়েছে। রাতের খাবার টেবিলে সবাই বসেছে, স্বাভাবিক একটা রাত, ভাতের গন্ধ, হালকা গল্প, চামচের শব্দ।
সাইমার বোন চুপচাপ বসেছিল, হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল। মা, একটা কথা বলি। কে রে? আজ সাইমাকে দেখতে এসেছিল, পছন্দ হয়েছে ওদের, একেবারে আংটিও পরিয়ে গেছে। এই একটা বাক্যেই টেবিলের শব্দ থেমে যায়। অনেকের হাত মাঝপথে থেমে থাকে, চামচটা প্লেটের ওপর নামেও না। মা অবাক হয়ে বলে, কি বলিস এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, সব ঠিক করেই গেছে। অনেক ধীরে ধীরে মাথা তোলে, চোখে অবিশ্বাস, গলায় চাপা আগুন। আপনার বোন রাজি হয়েছে? মা তো বলল রাজি। এই কথাটা অনেকের বুকের ভেতর আঘাত করে। অনেকের মুখ শক্ত হয়ে যায়, চোখে জল জমে ওঠে। রাজি? চোখের ভেতর জমে ওঠে দাহ। সে আর কিছু বলে না। হঠাৎ চেয়ারের সাথে ধাক্কা লেগে হঠাৎ উঠে দাঁড়ায়। রাগে তার গা জ্বলে যাচ্ছে। এত বড় সাহস, তার বউ হয়ে অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন দেখে। অনেক কি হলো, খাওয়া শেষ করলি না যে? অনেক কোনো উত্তর দেয় না, একটা কথাও না বলে প্লেটটা ঠেলে রুমের দিকে চলে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরে কেঁপে ওঠে। ভেতরে ঢুকেই অনেক দেওয়ালে হেলান দেয়, দুহাত শক্ত করে মুঠো করে। এত সহজে, এত তাড়াতাড়ি? আমি কি তাহলে সত্যিই শেষ হয়ে গেলাম সাইমার জীবনে? তার বুকের ভেতর আগুন জ্বলছে, রাগ, অনুশোচনা আর হারানোর ভয় একসাথে। বাইরে খাবার টেবিলে সবাই চুপ, কেউ কিছু বলছে না। আর অনেকের রুমে একজন মানুষ প্রথমবার বুঝতে পারছে, ভুল বুঝে হারানো মানুষটাকে এবার সে সত্যি হারাতে বসেছে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। জানালার ফাঁক গলে চাঁদের আলো সাইমার রুমে ঢুকছে। ঘুমের ভেতর সাইমার অদ্ভুত লাগছে, কেউ যেন খুব কাছ থেকে তার কপাল ছুঁয়ে আছে। নিঃশ্বাসের উষ্ণতা গায়ে লাগছে। এক মুহূর্তে তার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে তাকাতেই চমকে ওঠে অনেক। সাইমার সঙ্গে সঙ্গে উঠে বসে যায়। মাথার ভেতর ঝাঁপিয়ে পড়ে সব অপমান, সব ভুল বোঝাবুঝি, সব কষ্ট। তুমি এখানে কি করছো অনিক? এই ঘরে ঢুকলে কিভাবে? তুই এত সহজে অন্য কারোর সাথে বিয়ে করতে রাজি হয়ে গেলি আমার বউ হয়ে? আমি কারোর বউ নই অনিক, আর তুমি আমার ওপর কোন অধিকার ফলাতে পারো না। তাহলে আমি কে? 2 বছর যাকে ভালোবাসলাম, যাকে নিজের জীবন ভেবেছিলাম, আমি কে সাইমা? তুমি আমার আপুর দেবর ছাড়া আর কিছুই নাও। যেদিন তুমি আমাকে বিশ্বাস করনি, সেদিনই সব শেষ হয়ে গেছে। এই কথাটা অনেকের বুকে সোজা আঘাত করে। সে কয়েক সেকেন্ড চুপ করে থাকে। আমি ভুল করেছি, ভয়ঙ্কর ভুল, কিন্তু তাই বলে কি সব শেষ হয়ে যায়? সাইমা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে, চোখে আজ আর দুর্বলতা নেই, শুধু ক্লান্ত দৃঢ়তা। ভুল বোঝা যায়, ঠিক করা যায়, কিন্তু অপমান, অনেক অপমান ঠিক করা যায় না। ঘরের ভেতর নীরবতা নেমে আসে। দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। অনেক ধীরে মাথা নামায়। আমি জানি, কিন্তু আজও তোকে ছাড়া শ্বাস নিতে পারি না। এই ঘর থেকে চলে যাও অনেক, আর দয়া করে আমার জীবনটা আমাকে গোছাতে দাও। ঘরের বাতাস ভারী হয়ে আছে। দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে অসমাপ্ত কথা, জমে থাকা রাগার ভাঙ্গা ভালোবাসা। অনেক এক ধাপ এগিয়ে আসে, কণ্ঠ কঠিন, চোখে জেদ। কালই বিয়েটা ক্যান্সেল করবি? কখনো না। আমাকে আংটি পরিয়ে গেছে, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নেইনি। অনেকের চোখ পড়ে সাইমার আঙ্গুলে। এক মুহূর্তের জন্য তার মুখটা কেঁপে ওঠে। রাগার অসহায়তার মাঝখানে কোথাও আটকে যায় সে। এই আংটিটা, এটা তোমার না? ছোবে না, এই অধিকারটা তুমি অনেক আগে হারিয়েছ। ঘরের ভেতর কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। অনেক থেমে যায়, তার শ্বাস ভারী হয়ে আসে। আমি ভুল করেছি সাইমা, কিন্তু এইভাবে আমাকে শাস্তি দিও না। আমি তোমাকে আজও ভালোবাসি। ভালোবাসায় বিশ্বাস ছাড়া বাঁচে না অনিক। তুমি আমাকে বিশ্বাস করনি, সেই দিনই সব ভেঙে গেছে। তাহলে এই আংটিটা কেন অন্য কারো নামে নিজেকে বেঁধে ফেলবি? কারোর সাথে বিয়ে করব কি করব না সেটা আমার সিদ্ধান্ত। তুমি আমার জীবনে আর এভাবে ঢুকতে পারো না। অনিক আর এক পা এগোয় না। রাগটা ধীরে ধীরে অপরাধ বোধে বদলে যায়। আমি জিততে চাইনি, আমি শুধু তোমাকে হারাতে চাই না। তাহলে আমাকে ছেড়ে দাও। এইটুকুই যদি পারো, এটাই হবে তোমার শেষ ভালোবাসা। অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ঘুরে দরজার দিকে যায়। দরজা বন্ধ হয়। শব্দটা খুব নরম, কিন্তু দুজনে বুকের ভিতর সেটা অনেক জোরে বাজে।
পরের দিন সকাল থেকেই অনেকের ভেতরে একটা অস্থিরতা। রাতে সেই মুখোমুখি হয় সাইমার চোখে জল না পড়া কষ্ট কিছুই তাকে শান্ত থাকতে দিচ্ছে না। সকালে নাস্তার টেবিলে সবাই বসেছে, হঠাৎ অনেক প্লেট ছুঁয়েও দেখল না। আমার তোমাদের সাথে জরুরি কথা আছে। সবাই তাকায় তার দিকে, মায়ের চোখে চিন্তা, ভাবির মুখে কৌতূহল। আমি সাইমাকে বিয়ে করতে চাই। এক মুহূর্তের জন্য পুরো টেবিল স্তব্ধ, চামচ থেমে যায়, কথা থেমে যায়। মা বিস্ময়ী তাকিয়ে থাকেন। কি বলছিস অনিক, তুই ঠিক আছিস তো? অনেক, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আংটিও পরানো হয়েছে। আমি এসব কিছু জানি না ভাবি। ওকে আমি চাই, আর কিভাবে কি করবে সেটা তুমি ভালো করেই জানো। তুই কি বুঝেছিস? তুই কি বলছিস? ওর সম্মান, ওর জীবন সবকিছুই জড়িয়ে আছে। আমি ওকে চাই মা। পাগলামি করছিস কেন অনিক? এতদিন কোথায় ছিলি? এখন বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, এখন তোর ভালোবাসা জেগে উঠলো? প্লিজ মা, আমি ওকে ভালোবাসি। আমি জানি দেরি হয়ে গেছে, কিন্তু ভালোবাসার সময় বলে কিছু হয় না। ভালোবাসা মানে শুধু চাওয়া না, ভালোবাসা মানে দায়িত্ব। আমি দায়িত্ব নিতেই এসেছি মা। ওকে এনে দাও। একবার শুধু বলো, আমি কি একটা সুযোগ পেতে পারি না? ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। সাইমার বোন অনেকের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা যে এতটা জেদি আর ভাঙ্গা হতে পারে তা সে জানতো না। রাত নামতেই সাইমার ঘরে অদ্ভুত এক ভার নেমে এলো। মায়ের ডাকে সে চমকে উঠল। সাইমার মা তাড়াহুড়ো সুরে বলল, সাইমা, শাড়ি পরে তৈরি হ, আজ তোর বিয়ে। আজ এত হঠাৎ কেন মা? এত প্রশ্ন করিস না, যা বলছি কর, লোকজন আসছে। এইটুকু বলেই মা বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন সাইমার বুকের ভেতর কিছু একটা ভেঙে দিল। সাইমা বিছানায় বসে পড়ল, হাতের আঙ্গুল কাঁপছে, চোখ ভিজে উঠছে। তাহলে এটাই শেষ অনেক, সারা জীবনের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এবার খুশি তো তুমি? আমার কান্না, আমার ব্যথা সবই তো তুমি ভুল বুঝে ছুড়ে দিয়েছিলে। আলমারির সামনে দাঁড়িয়ে সে লাল শাড়িটা বের করলো। আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবিটাকেই চিনতে পারল না। এই মেয়েটা কি সেই সাইমা যে একসময় অনেকের নাম শুনলেই হেসে উঠত? কিছু বিদায় হয় চুপচাপ, কোনো শব্দ না করে হৃদয়ের গভীরে ক্ষত রেখে যায়। রাত গড়িয়ে গেল, আত্মীয় স্বজন, আলো, শব্দ সব মিলে বিয়েটা হয়ে গেল নিয়মের মতো। সাইমা কিছুই বুঝে উঠতে পারল না। সে শুধু যান্ত্রিকভাবে সব মেনে নিল। শেষমেশ তাকে বাসর ঘরে এনে বসানো হলো। ঘরটা আলোয় ঝলমল করছে, ফুলের গন্ধে বাতাস ভারী, কিন্তু সাইমার বুকটা শুনো। সে খাটের একপাশে বসে আছে, চুরির শব্দ কানে লাগছে কাটার মতো। এটাই কি আমার জীবন, যেখানে ভালোবাসা নেই, শুধু ভুল বোঝাবুঝির শাস্তি? তার চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে, সে দ্রুত মুছে নেয়। বাসর ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। সাইমা চমকে উঠে তাকালো। চোখের সামনে অনিককে দেখে বুকটা কেঁপে উঠল। তুমি এখানে কেন? অনেক দরজা বন্ধ করে ধীরে ধীরে ভেতরে এলো, চোখে একরাশ ক্লান্তি, তবুও সেই চেনা জেদ। আমার বাসর, আমি না থাকলে এখানে আর কে থাকবে বলো? এক বউকে দুইবার বিয়ে করলাম, তাও কি বাসর না করে চলে যাব? আমাকে না জানিয়ে বিয়ে করলে, আর তুমি ভাবছো সব ঠিক হয়ে গেছে? আমি মানবো না তোমাকে অনেক, কখনোই না। তুমি না মানলেও সত্য বদলাবে না সাইমা। তুমি আমার স্ত্রী। ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান সব কিছুর পরেও ভালোবাসার নামে তুমি শুধু জোর করেছো, আমার কথা একবারও শোনোনি, আজও শুনছো না। আমি ভুল করেছি মানি, কিন্তু তোমাকে হারাতে পারিনি বলেই আবার বিয়ে করেছি। এই ঘরে শুধু শরীর না, আমার সব অপরাধ অনুশোচনা নিয়েও এসেছি। সে আর এক কদম এগোতে চাইল। সাইমার সঙ্গে সঙ্গে হাত তুলে থামিয়ে দিল। এগোবে না, আদর জোর করে হয় না অনেক, ভালোবাসা ভয় দেখিয়ে পাওয়া যায় না। অনেক হঠাৎ এক পা এগিয়ে এসে সাইমার সামনে দাঁড়ালো। তার চোখে সেই চেনা তীব্রতা আজ নেই, আছে ভয়, হারানোর ভয়। সে ধীরে হাত বাড়িয়ে সাইমার কাঁধ ছুঁল। রাগ করে থেকো না সোনা, আমি জানি আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি 1000বার ক্ষমা চাইছি। সাইমা প্রথমে নিজেকে সরাতে চাইল। পুরনো অপমান, অবহেলা সব একসাথে বুকের ভেতর হাহাকার করে উঠল। তবু অনিকের কণ্ঠের ভাঙ্গনটা তাকে থামিয়ে দিল। অনিক তার কপালটা সাইমার কপালে ছুঁয়ে পড়ল। আমি আর কোনো ভুল করব না, প্লিজ বিশ্বাস করো। আর কষ্ট দেবে না তো?
আর একবারও আমাকে ভুল বুঝবে না তো? জীবনেও না সোনা, আমি তোমাকে শুধু আগলে রাখবো, আর কিছু না, শুধু ভালোবাসবো। এবার সাইমার নিজেকে সরল না, নীরবে সম্মতি মতো মাথা নামালো। কিছু ভালোবাসা যেতে নয়, ক্ষমা আর বিশ্বাসের হাত ধরেই ফিরে আসে। অনেক খুব যত্ন করে সাইমাকে কোলে তুলে নিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু হারিয়ে ফেলার ভয় আর ফিরে পাওয়ার আনন্দ। সে ধীরে তাকে বিছানায় শুয়ে দিল, পাশে বসে হাত ধরল। আজ কথা বলবো সোনা, অনেক কথা, যেগুলো এতদিন বলা হয়নি। সাইমা চুপচাপ তার হাতটা শক্ত করে ধরল। অনেক একটু নিচু হয়ে সাইমার ঠোঁট দুটো আঁকড়ে ধরল, কিস করতে লাগলো পাগলের মতো। সাইমা আর আটকালো না, অনেক ধীরে ধীরে পুরো শরীরে আদর করতে লাগলো। সাইমাও সব কষ্ট ভুলে তার ভালোবাসার মানুষটা ডাকে সাড়া দিল।